প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভিডিও নিয়মিত দেখছেন। আপনাদের অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি আছি আপনাদের পাশে, অ্যাডভোকেট শহীদুল ইসলাম পারভেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝেই গেছেন কি বিষয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আপনাদের আগামীকালকে বার কাউন্সিল অ্যাডভোকেট এনরোলমেন্ট পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা সকাল 11টা থেকে শুরু হবে। আপনারা চেষ্টা করবেন 10টার আগেই নিজ নিজ কেন্দ্রে পৌঁছানোর। তো আপনাদের আজকে রাত্রের এবং আগামীকাল 17ই নভেম্বর পরীক্ষার যে প্রস্তুতি সেটাকে একটু বুস্ট আপ করার জন্য টপ 300 এমসিকিউ নিয়ে আসছি। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেওয়ানি কার্যবিধি 1908-এর 60টি প্রশ্ন নিয়ে কথা হবে। 1 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম কত সালে সিভিল কোড সংক্রান্ত পদ্ধতিগত আইন বা সিপিসি কোডিফাইড করা হয়? 1859। এই ভিডিওতে যে 300টি প্রশ্ন আলোচনা করা হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে, অপশন ছাড়া। অপশন দিই নাই কেননা আপনারা যেন দ্রুত রিভিশন করতে পারেন। এই ভিডিও আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো হতে চলেছে। আশা করি এর মধ্যে আপনারা এই রিভিশনগুলো হয়ে যাবে। আপনারা একাধিকবার দেখে ভিডিওটিতে উল্লেখিত যদি পিডিএফটি পেতে চান তাহলে পুরো ভিডিওটি দেখুন। কিভাবে পিডিএফ পাবেন সেটা ভিডিওর কোনো অংশে আমি বলে দেব। 2 নম্বর প্রশ্ন, প্রথম তফসিলের আদেশ ও বিধিসমূহ সংশোধন করতে পারে জাতীয় সংসদ ও সুপ্রিম কোর্ট। মনে রাখবেন, শুধু যে আদেশ ও বিধিসমূহ জাতীয় সংসদ ও সুপ্রিম কোর্ট উভয় সংশোধন করতে পারে, কিন্তু ধারাসমূহ শুধুমাত্র জাতীয় সংসদ সংশোধন করতে পারে। অর্থাৎ প্রশ্ন বুঝবেন, বুঝে উত্তর করবেন। 3 নম্বর, দেওয়ানি কার্যবিধি 1908-এর সেকশন 2 সাবসেকশন 8 এর বিধান অনুসারে জাজ অর্থ প্রিজাইডিং অফিসার অব সিভিল কোর্ট। একই ধরনের প্রশ্ন 2-18-তে আছে, রুলস এর অর্থ কি? রুলস অ্যান্ড ফর্মস contained in the first schedule or made under section 122 or section 125। তাহলে রুলস বা বিধি বলতে যেটা বোঝায় সেটা ইংরেজিতে দিয়ে দিয়েছি, যে প্রথম তফসিলে যে ফর্ম এবং বিধিগুলো আছে সেগুলো, এবং এই আইনের ধারা 122 এবং 25-এর অধীনে যে বিধিগুলো তৈরি করা হবে বিধি প্রণয়ন কমিটি কর্তৃক, সেগুলো বিধি। 5 নম্বর প্রশ্ন, অন্তর্বর্তীকালীন মুনাফা বা মেন প্রফিট বলতে বোঝায় বেআইনিভাবে দখল করে কোনো কিছু লাভ করা। বেআইনিভাবে দখল করে কোনো কিছু লাভ করা। মনে রাখবেন যে বেআইনিভাবে লাভ করে যদি কেউ ডেভেলপ করে, বাড়ি নির্মাণ করে বা পুকুর খনন করে, তারপরে যদি লাভ করে সেটা কিন্তু মেন প্রফিট হবে না। অর্থাৎ বেআইনিভাবে কোনো কিছু দখল করে সরাসরি লাভ করতে হবে। 6, নিষেধ না থাকলে আদালত সকল প্রকার দেওয়ানি মোকদ্দমার বিচার করবে। এটি কোন ধারার বিষয়বস্তু? এটা 9 ধারায় আছে। প্রত্যেকটি মামলা দাখিল করতে হবে এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন স্তরের আদালতে। দেওয়ানি কার্যবিধি 1908-এর 26 ধারার বিধান মতে দেওয়ানি মোকদ্দমা রুজুর পদ্ধতি কোনটি? অর্থাৎ 26 ধারায় কিভাবে একটি মামলা ফাইলিং করতে হবে? আর্জি উপস্থাপনের মাধ্যমে বা নির্ধারিত অন্য কোনো পদ্ধতিতে। 9, যুগ্ম জেলা জজ আদালতের আদি আর্থিক এখতিয়ার কোনটি? সীমাহীন, অর্থাৎ 25 লক্ষ প্লাস থেকে সীমাহীন পর্যন্ত অরিজিনাল জুরিসডিকশন হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। সহকারী জজ আদালতের আর্থিক এখতিয়ার 1 টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত, 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত সিনিয়র সহকারী জজের। কোন আদালতে মূল মামলা দায়ের করা হয় না, অর্থাৎ কোন আদালতের আদি এখতিয়ার নেই? অতিরিক্ত জেলা জজ। মনে রাখবেন, অতিরিক্ত জেলা জজের কোনো আদি এখতিয়ার নেই। জেলা জজেরও কিন্তু আদি এখতিয়ার আছে, অতিরিক্ত জেলা জজের আদি এখতিয়ার নেই। যেখানে মামলার বিষয়বস্তু অবস্থিত সেখানে মামলা রুজু বা ফাইলিং করতে হবে বা দায়ের করতে হবে। এটা আছে 16 ধারায়। একটি আদালত খরচার উপর সুদ প্রদান করতে পারে অনধিক 6%। দেওয়ানি মামলায় সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া যায়? 20,000 টাকা। প্রিসেপ্ট কোন আদালত ইস্যু করে?
ডিগ্রি প্রদানকারী আদালত। কখন 12 বছর পরও ডিক্রি জারির আবেদন করা যায়? দেনাদার যদি প্রতারণা বা বল প্রয়োগ দ্বারা ডিক্রি জারিতে বাধা প্রদান করে এবং সেই কারণে যদি অনেক দেরিও হয়ে যায়, তাহলে 12 বছর পরেও ডিক্রি জারির আবেদন করা যাবে। অনধিক 50 টাকার ডিক্রি জারিতে একজন ব্যক্তিকে আটক রাখা যাবে 6 সপ্তাহ পর্যন্ত এবং 50 টাকা প্লাস হলে 6 মাস পর্যন্ত। ডিক্রি জারি মামলার কার্যক্রমে বিঘ্ন সৃষ্টিকারী দায়ীকে অর্থাৎ ডিক্রি ডেপ্টর দেনাদারকে কতদিন পর্যন্ত দেওয়ানি কারাগার বা সিভিল প্রাইজনে আটক রাখা যাবে? 30 দিন পর্যন্ত। As per section 89A of the Code of Civil Procedure, after filing written statement, the court shall refer the dispute for mediation অর্থাৎ 89A ধারা অনুসারে জবাব দাখিলের পর আদালত অবশ্যই শ্যাল আছে যেহেতু অবশ্যই মিডিয়েশন অর্থাৎ এডিআর এর জন্য মামলাটি রিফার করবে, একটা স্টেপ রাখবেন। কোনটি মধ্যস্থতার বৈশিষ্ট্য অর্থাৎ মিডিয়েশনের বৈশিষ্ট্য কেমন হবে? নমনীয়তা, অনানুষ্ঠানিক, অবাধ্যতামূলক, গোপনীয়তা অর্থাৎ ফর্মাল হবে না, ইনফর্মাল হবে, ফ্লেক্সিবল হবে, কেউ বাধ্য নয় এটা মানতে, এবং এটা গোপন হবে, ওপেন হবে না। রিভিউয়ের সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা প্রয়োগ করতে পারে সে আদালত যে রিভিউয়ের জন্য বিবেচনাধীন ডিক্রিটি প্রদান করে, অর্থাৎ যে আদালত ডিক্রি দিবে সেই আদালতই রিভিউ করবেন। খোরপোশ ভাতা নির্ধারিত হবে দেনাদারের পদমর্যাদা অনুসারে, দেনাদারের গোত্র অনুসারে ও দেনাদারের জাতীয়তা অনুসারে। কোনটি ক্রয়যোগ্য নয়? কৃষকের ফসল, চাষের হাতিয়ার এবং বীজ। আরও আছে এই তিনটি গুরুত্বপূর্ণ। 91 ধারার বিধান অনুসারে পাবলিক নুইসেন্স বা গণ উপদ্রব প্রতিরোধে নিষেধাজ্ঞার মামলা কে করতে পারবেন? অ্যাটর্নি জেনারেল বা অ্যাটর্নি জেনারেলের লিখিত সম্মতিক্রমে 2 বা ততোধিক ব্যক্তি। অ্যাটর্নি জেনারেল স্যার নিজেই করতে পারবেন। তিনি যদি না করেন, অন্য সাধারণ ব্যক্তি করতে চাইলে 2 জন মিনিমাম হতে হবে বাদী এবং অ্যাটর্নি জেনারেল স্যারের লিখিত অনুমতি লাগবে। কোনটির বিরুদ্ধে আপিল চলে না? সোলে ডিক্রি বা পক্ষদের সম্মতিসূচক ডিক্রির বিরুদ্ধে কি চলে না? আপিল চলে না। আর্জি সংশোধনের দরখাস্ত না মঞ্জুর হলে প্রতিকার কি হবে? রিভিশন। জেলা জজ কর্তৃক রিভিশন মামলায় প্রদত্ত আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? হাইকোর্টে অনুমতি সাপেক্ষে রিভিশন দেয় অর্থাৎ লিভ টু রিভিশন। সহকারী জজ প্রদত্ত আপিল অযোগ্য ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি? 90 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে রিভিশন করতে হবে। দেওয়ানি মামলায় রিভিশনের মূল উদ্দেশ্য কি? আইনগত ভুল ও ন্যায় বিচারে বিঘ্ন ঘটা, যদি এ ধরনের কোনো কিছু ঘটে সেটাকে রোধ করা। কত ধারায় সুপ্রিম কোর্ট বিধি প্রণয়ন করতে পারেন? 122 ধারা মতে। বিধি প্রণয়ন কমিটির সদস্য হবে 6 জন। মিস জয়েন্ডার এবং নন জয়েন্ডার কোথায় আছে? অর্ডার 1 রুল 9-এ। ভুল আদালতে আর্জি দাখিল করলে আর্জি ফেরত দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে বাদী প্রয়োজনে স্ট্যাম্প পেপার সরবরাহ করতে ব্যর্থ হলে আর্জি নাকচ করা হবে অর্থাৎ প্রত্যাখ্যান করা হবে, রিজেক্ট করা হবে। প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর হবার কত দিনের মধ্যে তা সংশোধন করতে হবে? 14 দিনের মধ্যে। দেওয়ানি মামলার লিখিত জবাবে অর্থাৎ সত্যপাঠ যে অংশ বা সত্যাখ্যান বা ভেরিফিকেশন অংশে কার দস্তখত বা স্বাক্ষর বা সহি থাকবে? জবাব বিষয়ে যিনি জানেন ওই ধরনের ব্যক্তির অর্থাৎ ওয়াকিবহাল ব্যক্তির। আর্জিতে উল্লেখিত বক্তব্য লিখিত বর্ণনায় অস্বীকার করা না হলে সে বক্তব্য বিবাদী স্বীকৃত বলে অর্থাৎ বিবাদী কর্তৃক স্বীকৃত বলে গণ্য করতে হবে বা গণ্য করা হবে। আদালত ধরে নেবেন যেটা স্বীকার করে নিচ্ছে। আর্জি সংশোধন করা যায় যে কোনো পর্যায়ে মামলার। সেট অফ দাবি করা যেতে পারে অর্থের মোকদ্দমায়। কোন বিধান মতে একতরফা ডিক্রি সরাসরি বাতিলের আবেদন করা যায়? অর্ডার 9 রুল 13-A।
আপনারা এই যে অর্ডারগুলো রোমান সংখ্যায় হয়, যারা রোমান সংখ্যায় বুঝতে সমস্যা, প্রয়োজনে আপনি ইউটিউবে সার্চ দিয়ে বা গুগলে সার্চ দিয়ে রোমান সংখ্যাগুলো দেখে নিতে পারেন, তাহলে কনফিউশন থাকবে না। অথবা আপনারা যে অর্ডারগুলো আছে দেওয়ানি কার্যবিধির, সেগুলো মূল বইয়ে এইভাবে রোমান সংখ্যায় দেওয়া আছে, সেগুলো একটু দেখে নেবেন। রোমান সংখ্যায় আসলে অনেকে বিভ্রান্তিতে পড়ে যান, বুঝতে পারেন না। জারির প্রচেষ্টার বিষয়ে সাক্ষ্য কোনটি? জারিকারক কর্মকর্তার ঘোষণা ও স্বাক্ষর, দুইটিই হবে, ঘোষণাও হবে স্বাক্ষরও হবে। খারিজ সরাসরি রদ ও রহিতকরণের খরচা সর্বোচ্চ 1000 টাকা। সরাসরি একতরফা ডিক্রি রদ করতে হলে কস্ট বা খরচা হবে 3000 টাকা সর্বোচ্চ। দেওয়ানি আদালতের দৈনন্দিন কার্যতালিকায় চূড়ান্ত শুনানির জন্য অর্থাৎ পিএইচ পর্যায়ে কতটি মামলা রাখতে পারবেন? 5টির বেশি নয়, ম্যাক্সিমাম 5। মামলার অ্যাবেটমেন্ট আদেশ সরাসরি বাতিলের জন্য সর্বোচ্চ খরচা 3000 টাকা। উভয়পক্ষ খরচাসহ মুলতবির আবেদন করলে খরচা কে পাবে? বাদীও মুলতবি চাচ্ছে টাইম পিটিশন দিয়ে, বিবাদীও চাচ্ছে, তাহলে যদি উভয়কেই যদি খরচা করা হয় সেক্ষেত্রে খরচা পাবে রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্রের সরকারি কোষাগারে চলে যাবে, রাষ্ট্রীয় কোষাগারে রেভিনিউ হিসাবে সেটাকে জেনারেট করা হবে। ডিক্রি জারি মূলে কোনো সম্পত্তি নিলাম বিক্রি হলে বিক্রির তারিখ হতে কতদিনের মধ্যে ক্রয়মূল্য আদালতে জমা দিতে হবে? 15তম দিন, অর্থাৎ 15তম কার্য দিবসের অফিস চলার আগেই দিতে হবে। অফিস বন্ধ হওয়ার পরে আর নেওয়া হবে না। মামলা অ্যাবেট হওয়ার কারণ প্রতিদ্বন্দ্বী পক্ষের দেউলিয়াত্ব। প্রতিদ্বন্দ্বী পক্ষের দেউলিয়াত্ব, অর্থাৎ অপরপক্ষ যদি দেউলিয়া হয়ে যায় তাহলে মামলা অ্যাবেট হয়ে যাবে। ফৌজদারি কার্যবিধির অর্ডার 43A আপিলযোগ্য আদেশের তালিকায় কতটি আদেশের সংখ্যা উল্লেখ করা হয়েছে? 25টি আদেশ আছে। অর্ডার 21 রুল 90 অনুসারে নিলাম রদের জন্য আবেদনকারীকে প্রমাণ করতে হবে সেই নিলামে অনিয়ম এবং প্রতারণা হয়েছে, এরকম একটি বিষয় প্রমাণ করতে হবে। বাংলায় থাকলে অনিয়ম ও প্রতারণা, যদি ইংরেজিতে থাকে ম্যাটেরিয়াল ইরেগুলারিটিস অর ফ্রড ইন পারচেসিং অর কন্ডাক্টিং অকশন। কোন আদালত রায় প্রদানের পূর্বে কোনো সম্পত্তি অগ্রিম ক্রয়ের অর্ডার দিতে পারে না? স্মল কজ আদালত রায়ের পূর্বে ক্রয় করতে পারবে না। অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার কারণে আদালত কি কি আদেশ দিতে পারে? সম্পত্তি ক্রয় করতে পারবে এবং সেই সাথে 6 মাসের দেওয়ানি জেলও দিতে পারবে। সিপিসি অনুসারে একতরফাভাবে কোনো অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদত্ত হলে অপরপক্ষের হাজির হওয়ার কত দিনের মধ্যে মূল নিষেধাজ্ঞার দরখাস্তের নিষ্পত্তির বিধান রয়েছে? 7 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। রিসিভার নিয়োগ দেওয়া হয় দেওয়ানি কার্যবিধি এর কোন বিধান অনুসারে? রিসিভার নিয়োগ দেওয়া হয় হচ্ছে 40 এর রুল 1 অনুসারে, অর্ডার 40 রুল 1, অর্থাৎ বিধি 1। নিঃস্ব বলতে কি বোঝায়? সিপিসি অনুসারে নির্ধারিত ফি প্রদানে অসমর্থবান কোনো ব্যক্তি যার পরিধেয় বস্ত্র ও মোকদ্দমার বিষয়বস্তু ব্যতীত 5000 টাকা মূল্যের সম্পত্তির অধিকারী নয়। অর্থাৎ 5000 টাকা যদি থাকে তাহলে সে আর নিঃস্ব হবে না, 5000 টাকার কম থাকলে সে নিঃস্ব বলে গণ্য হবে। 5000 টাকাটাই হচ্ছে কি ওয়ার্ড, 5000 টাকাটা এই সংখ্যাটাই মনে রাখতে হবে। সিপিসি এর বিধান অনুযায়ী একটি দলিল ইম্পাউন্ড শব্দটা লক্ষ্য রাখবেন, ইম্পাউন্ড করতে পারেন কোন নিয়ম অনুসারে? অর্ডার 13 রুল 8। ডিসকভারি বাই ইন্টারোগেটরিস, অর্থাৎ প্রশ্নপত্রের মাধ্যমে যদি কোনো কিছু আবিষ্কার করতে হয় এই ধরনের দরখাস্ত দাখিল করতে হয় বিচার্য বিষয় গঠনের 10 দিনের মধ্যে। পার্সনস ফর হোম এক্সামিনেশন কমিশন মে ইস্যু, অর্থাৎ কার জন্য এক্সামিনেশন কমিশন দেওয়া যেতে পারে এবং এটা কোথায় আছে? যাদের জন্য এক্সামিনেশন মানে কমিশন গঠন করা যায়, এটা কোথায় আছে? এটা অর্ডার 26-4 আছে বিধি।
দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এর কোথায় ক্রস অবজেকশন এর বিধান রয়েছে? অর্ডার 41 রুল 22 অর্থাৎ 41 এর 22 বিধিতে। রায় প্রদানের পূর্বে রায় প্রচারের পূর্বে শর্তাধীনে বিবাদী পক্ষের কোনো সম্পত্তি ক্রোক সংক্রান্ত বিধান আছে কোথায়? অর্ডার 38 রুল 5-এ, 38-এর 5-এ। এর সাথে শেষ হয়ে গেল সিপিসির 60টি প্রশ্ন। এখানে যে প্রশ্নগুলো দিয়েছি আশা করি সিপিসি থেকে যে 20টি প্রশ্ন আসবে এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন কমন চলে আসতেও পারে। আমি নিশ্চয়তা দিচ্ছি না যে আপনি 20টি প্রশ্নে কমন পাবেন বা 10টি 15টি প্রশ্ন কমন পাবেন। এখান থেকে যদি 10টি প্রশ্ন কমন পান তো ভালো। মাত্র 60টি প্রশ্ন আমি এখানে করেছি, অর্থাৎ আমার 3টা গুরুত্বপূর্ণ মডেল টেস্টকে রিসাইজ করে একত্রে করা হয়েছে। আমি টোটাল মডেল টেস্ট নিয়েছিলাম 5টি। মডেল টেস্টের বাইরেও এখানে কিছু প্রশ্ন আছে। গতবারের যে টপ 200 এমসিকিউ দিয়েছিলাম তার সাথে কিছু 100 এমসিকিউ যুক্ত করে এখানে অপশন ছাড়া আমি 300টা যুক্ত করেছি, অর্থাৎ আগের 200টার সাথে আরও কিছু অ্যাড হয়েছে 100। এরপরে পার্ট 2-তে আছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। এখানে 30টি প্রশ্ন আছে। আমরা জানি সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে আগামীকালকের পরীক্ষায় 10টি প্রশ্ন আসবে 100 নম্বরের মধ্যে। এই 10টি থেকে এই 30টি থেকে 10টিতে কিছু প্রশ্ন কমন দেওয়ার আমি চেষ্টা করছি। আমার উদ্দেশ্য আপনাদের কমন দেওয়া নয়, রিভিশন করা। সরাসরিও কমন পেতে পারেন, তথ্য যদি মনে থাকে প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে আসলেও যেন উত্তর করতে পারেন, সেভাবে আপনাদেরকে একটু হেল্প করার চেষ্টা করছি এই 11th আওয়ারে, অর্থাৎ শেষ মুহূর্তে, শেষ সময়ের প্রস্তুতি হিসাবে। 61তে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 শ্যাল কাম ইনটু ফোর্স অন, কত সালে এটা কার্যকর হয়? দ্য ফার্স্ট ডে অফ মে 1877, অর্থাৎ 1877 সালের 1 মে কার্যকর হয় আইনটি। এই আইনটি মূলত ইকুইটি লয়ের উপরে প্রতিষ্ঠিত, ইকুইটি ল থেকে এসেছে। নিচের কোন ক্ষেত্রে একটি দেওয়ানি আদালত উহার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে না? তাহলে যতগুলো মামলা করা যায় এসআর অ্যাক্টে সবগুলোই ডিসক্রিশনারি পাওয়ার বা ইচ্ছাধীন ক্ষমতায় আদালত ডিক্রি দিয়ে থাকেন, কিন্তু অগ্রকয় যেটা সিপিসির বাইরে, স্থাবর সম্পত্তির সত্ত্ব ও দখল পুনরুদ্ধার অর্থাৎ উচ্ছেদের যে মামলা আছে 8 এবং 9-এ, সেগুলোর ক্ষেত্রে আদালত কি করতে পারে না? বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে না, অর্থাৎ এখানে আদালত ডিক্রি দিতে বাধ্য। চিরস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ন্ত্রিত হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের কততম অধ্যায়ের মাধ্যমে? 10ম অধ্যায়। বাধ্যবাধকতা বলতে আইন দ্বারা কার্যকরযোগ্য প্রতিটি কাজ। ট্রাস্ট includes every species of express, implied অর্থাৎ প্রকাশিত, অপ্রকাশিত or constructive fiduciary ownership অর্থাৎ যেটা আস্থা বা বিশ্বাসপূর্বক কাউকে অর্পণ করা হয়, এই ধরনের প্রপার্টি হচ্ছে ট্রাস্ট প্রপার্টি। স্পেসিফিক রিলিফ হাউ গিভেন, এই পদ্ধতিটা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায়, এই বিষয়ে বলা আছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কয়টি নিষেধসূচক প্রতিকারের কথা বলা আছে? 5 ধারার 1টি নিষেধ এবং 4টি আদেশসূচক, মোট 5টি বিধান আছে, 5টি প্রতিকারের কথা বলা আছে। রিলিফ নট গ্র্যান্টেড টু এনফোর্স পেনাল ল অর্থাৎ দণ্ডমূলক আইন কার্যকর করার জন্য প্রতিকার মঞ্জুর করা যায় না, এটি আছে 7 ধারায়। জমি থেকে বেদখল হওয়ার কত দিনের মধ্যে সত্য কথাটা আছে, অর্থাৎ 8 ধারার কথা। 8 ধারায় আমরা জানি 12 বছর তামাদির মেয়াদ। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় কোনো মোকদ্দমা দায়ের করা যায় না সরকারের বিরুদ্ধে। 9 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না, 8 ধারায় করা যায়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার মোকদ্দমা ডিক্রি কিংবা আদেশের বিরুদ্ধে প্রতিকার কি রিভিশন। 9 ধারায় কোনো আপিল চলে না, রিভিউ চলে না। যেখানে আপিল করা যায় সেখানে আপিল না করলে রিভিউ করা যায় আমরা জানি, আর যেখানে আপিল করার বিধানই নাই সেখানে রিভিশন করা যায়, এটা হচ্ছে কমন ফ্যাক্টর। সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি কোন আইনের পদ্ধতিতে তা পুনরুদ্ধার করতে পারে? দেওয়ানি কার্যবিধি অনুসারে। যদিও আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়ছি,
কিন্তু সেটার পদ্ধতিটা দেওয়ানি কার্যবিধি অনুসারে করতে হবে, কারণ সুনির্দিষ্ট প্রতিকার আইন দেওয়ানি প্রকৃতির একটি মূল মোকদ্দমা করার জন্য একটি আইন, অর্থাৎ মূল তত্ত্বগত আইন, সাবস্ট্যান্টিভ ল সুনির্দিষ্ট প্রতিকার আইন। তাহলে এর পদ্ধতিটা আছে, যেহেতু দেওয়ানি প্রকৃতির বা সিভিল নেচারের একটি আইন, তাই দেওয়ানি কার্যবিধি বা সিপিসি অনুসারে কিন্তু এটার সকল কিছু পদ্ধতি ফলো করে কাজ হয়। কোনটি বলবৎযোগ্য? সম্পত্তি বিক্রয়ের চুক্তি বলবৎযোগ্য। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারায় কয়টি ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়? 4টি ক্ষেত্রে। 12 ধারায় 4টি ক্ষেত্রে, এবং এটাকে যদি রিভার্স করে দিই তাহলে 21 ধারা হয়। 21 ধারায় 8টি ক্ষেত্রে আবার বলবৎ করা যায় না। এভাবে মনে রাখবেন। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের বিকল্প হিসেবে ক্ষতিপূরণ দাবি করা যেতে পারে। 19 ধারায় খেসারত পরিশোধ সুনির্দিষ্ট কার্য সম্পাদনে প্রতিবন্ধকতা নয়, অর্থাৎ কেউ খেসারত দিতে চাইলেই যে আদালত ডিক্রি দিবে না এমনটি নয়, এটা বলা আছে 20 ধারায়। ক একটি বাড়ি 1 লক্ষ টাকায় খ এর নিকট বিক্রয় করতে চুক্তিবদ্ধ করে বা চুক্তিবদ্ধ হয়। পরদিন ঘূর্ণিঝড়ে বাড়িটি ধ্বংস হয়ে যায়, এক্ষেত্রে খ কে চুক্তির ক্রয়মূল্য পরিশোধে বাধ্য করা যাবে। অর্থাৎ চুক্তি হবার পর যদি বাড়ি ঝড়ে নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, বা অন্য কোনো কারণে, প্রাকৃতিক কারণে যদি নষ্ট হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাও কিন্তু যিনি ক্রেতা তাকে কিনতে বাধ্য করা যাবে। ক 100 মণ গম খ এর নিকট বিক্রয় করার চুক্তি করে, কোনো কারণ ব্যতিরেকে উক্ত গম খকে সরবরাহ করা হয় নাই। খ এর প্রতিকার কি হবে? খ ক্ষতিপূরণ লাভ করতে পারবে, কারণ গম কোনো বিশেষ জিনিস নয়। 1 মণ গম মানে এটা বিশেষ জাতির, এটা যে ক্রাইসিস মার্কেটে তাও নয়, এটা কোনো কিছু উল্লেখ নেই। অর্থাৎ এই গম দেননি, অতএব এই গমের পরিবর্তে উনি অন্য গম দিতেও পারেন অথবা তার ক্ষতিপূরণও পেতে পারেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ক ধারাটি কোন সনের কত নং আইন দ্বারা সংযোজিত হয়েছে? 2004 সালে 27 নং। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ক ধারাটি কত তারিখ থেকে কার্যকর হয়? পরের বছরের, অর্থাৎ 2005 সালের 1 জুলাই অর্থ বছরে 1ম তারিখে এটা কার্যকর হয়। ক খ এর সাথে ক এর একটি ছবি আঁকার চুক্তি করেছে। খ ছবিটির জন্য 1000 টাকা প্রদানের সম্মতি করেছে। ছবিটি আঁকা হলে খ মূল্য পরিশোধ করে, কিন্তু ক ছবিটি দিতে অস্বীকার করে। এক্ষেত্রে কোনটি সঠিক? চুক্তিটি সুনির্দিষ্ট বলবৎ সম্ভব, কারণ ছবি দিতে চেয়েছে, ছবি দিতে হবে, যেহেতু আঁকা হয়ে গেছে। যদি আঁকা না হতো তাহলে আঁকতে বাধ্য করা যেত না, কিন্তু যেহেতু ছবি আঁকা হয়ে গেছে তাই ওই ছবিটিই দিতে হবে। ক খ এর নিকট একটি মাঠ বিক্রয় করে, মাঠটির উপর দিয়ে চলাচলের অধিকার ছিল, যা সম্পর্কে ক এর সরাসরি ব্যক্তিগত জ্ঞান ছিল, কিন্তু সে সেটা খ এর নিকট হতে গোপন রেখেছিল। অর্থাৎ মাঠ বিক্রয় করছে, মাঠের মাঝখান দিয়ে রাস্তা আছে, তাহলে রাস্তার কারণে জমির অনেক কি হবে, ওয়েস্টেজ হবে। এই কারণেই যেহেতু এটা গোপন রেখেছে বিক্রেতা, তাই ক্রেতা এটা নাও কিনতে পারে, অর্থাৎ খ চুক্তিটি রদ করার অধিকারী হবে, মানে এই চুক্তিটা রদ করতে পারবেন, স্টপ করতে পারবেন, রেসিশন করতে পারবেন। একজন অ্যাটর্নি ক তার মক্কেল একজন হিন্দু বিধবা খ এর পাওনাদারকে প্রতারণার উদ্দেশ্যে সম্পত্তি তার নামে হস্তান্তর করতে প্ররোচিত করল। ক এবং খ এর মধ্যে এই মর্মে সম্পাদিত চুক্তি খ রদ করার অধিকারী হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর কত ধারায় বাদী সুনির্দিষ্ট কার্য সম্পাদনের বিকল্প হিসাবে চুক্তি রদের আবেদন করতে পারবে? 37 ধারায়। একটি ইংরেজি প্রশ্ন। ফর দ্য পারপাস অফ rectifying a contract in writing, the court must be satisfied that all the parties thereto intended to make an dash agreement equitable and conscientious agreement। এই শব্দের দিকে লক্ষ্য করেন। এই ধরনের দুইটি শব্দ আমাদের মনে রাখতে হবে, যে এই ধরনের এগ্রিমেন্ট কি করতে পারবে? রেকটিফাই করতে পারবে। একটি দলিল সংশোধিত হতে পারে শুধুমাত্র আদালত দ্বারা। আদালত দ্বারাই কিন্তু দলিল সংশোধন করা যায়, অন্য কারো দ্বারা কিন্তু দলিল সংশোধন করা যায় না। ক খকে একটি জমি প্রদান করে,
খ সেটি গ এর নামে উইল করে মারা যায়। এরপর ঘ সেই জমির দখল গ্রহণ করে এবং একটি জাল দলিল পেশ করে বলে যে ক এর পক্ষে জিম্মাদার হিসাবে খ কে সেই জমি প্রদান করা হয়েছিল। এক্ষেত্রে খ এর প্রতিকার কি? জাল দলিলের বিলুপ্তির আদেশ পেতে পারেন। ক একটি জমির বৈধ দখলে আছে, প্রতিবেশী গ্রামবাসী উক্ত সম্পত্তির উপর দিয়ে চলাচলের অধিকার দাবি করে, এই মোকদ্দমা দায়ের করতে পারে। ঘোষণার মোকদ্দমা করতে হবে, যেটা আমার সম্পত্তি এবং এর উপর দিয়ে কারো যাওয়ার অধিকার নেই, এই মর্মে ঘোষণা চাইতে হবে। দেওয়ানি আদালত কর্তৃক নিষেধাজ্ঞার ডিক্রি প্রচারের ক্ষমতা বিবেচনামূলক। তাহলে 8 এবং 9 ধারা ছাড়া সব কিছু বিবেচনামূলক, এটা তো আমরা এভাবেই মনে রাখব। এরপরে ফৌজদারি কার্যবিধির 60টি প্রশ্ন আমরা পড়ব। পাবলিক প্রসিকিউটর এর সংজ্ঞা কোথায় আছে? ফৌজদারি কার্যবিধির সিআরপিসির সেকশন 4 সাবসেকশন 1 ক্লজ টি এর মধ্যে বলা আছে পাবলিক প্রসিকিউটর বা পিপি এর সংজ্ঞা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ কি? জেলা ম্যাজিস্ট্রেট, যিনি জেলা প্রশাসনের হেড অর্থাৎ জেলা প্রশাসক, ডিসি আমরা বলে থাকি যাকে। প্রশাসন বিভাগের হেড, কিন্তু তিনি নির্বাহী বিভাগে আসলে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করবেন। একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড উনি ডিসি, যখন উনি বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন তখন তাকে জেলা ম্যাজিস্ট্রেট বলা হয়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা অর্থদণ্ড দিতে পারেন? 10,000 টাকা পর্যন্ত। সিআরপিসি এর 52 ধারা অনুসারে নারী দেহ তল্লাশির পদ্ধতি কি? অন্য নারী দ্বারা শালীনতা কঠোরভাবে বজায় রেখে। তাহলে প্রথমে বক্তব্য হচ্ছে অন্য নারী দ্বারা তল্লাশি করতে হবে, একজন নারীর দেহ শালীনতা কঠোরভাবে বজায় রাখতে হবে, শুধু বজায় না, কঠোরভাবে বজায়। 54 ধারা অনুসারে কয়টি ক্ষেত্রে ওয়ারেন্ট ব্যতীত পুলিশ অন্য ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারে? 9 প্রকার ব্যক্তিকে বা 9 ক্ষেত্রে। ডাব্লিউ এর প্রকৃতি কেমন হবে? ডাব্লিউ অবশ্যই লিখিত একটি কাগজে হবে, স্বাক্ষরিত হতে হবে এবং সিলমোহরকৃত হতে হবে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর থাকবে এবং সিলমোহরও থাকবে। কোন জেলার ফৌজদারি আদালতের ওয়ারেন্ট স্থানীয় অধিক্ষেত্র বহির্ভূত কোনো মেট্রোপলিটন এলাকায় তামিলের জন্য নিম্নের কার বরাবরে প্রেরণ করতে হবে? পুলিশ কমিশন বরাবর, পুলিশ কমিশনার বরাবর প্রেরণ করতে হবে। বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য সার্চ ওয়ারেন্টের প্রার্থনায় ফৌজদারি কার্যবিধি এর কত ধারায় মামলা দায়ের করতে হবে? 100 ধারায়। তাহলে কাউকে যদি বেআইনিভাবে আটক রাখে তাহলে 100 ধারায় নির্বাহী আদালতে আমরা মামলা করব। 107 ধারায় কোন আদালতের আদি এখতিয়ার আছে? জেলা ম্যাজিস্ট্রেট কোর্টের আদি এখতিয়ার আছে। মহানগর এলাকায় দেওয়ানি সমাবেশ ছত্রভঙ্গকরণে সামরিক শক্তি প্রয়োগ করার আদেশ দিতে পারেন পুলিশ কমিশনার। জামানতের পৃষ্ঠাঙ্কনে কী কী থাকে? জামিনদারের সংখ্যা, অর্থের পরিমাণ ও আদালতে হাজিরার সময় অর্থাৎ তারিখ। পারসন অ্যারেস্টেড টু বি ব্রট বিফোর কোর্ট উইথাউট ডিলে, অর্থাৎ কোনো বিলম্ব ছাড়াই অ্যারেস্টকৃত ব্যক্তিকে আদালতে দাখিল করতে হবে, এটা বলা আছে সিআরপিসির 81 ধারায়। 144 ধারায় প্রদত্ত আদেশ কতদিন স্থায়ী হবে? 2 মাস অনধিক। 145 ধারায় ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্য কি? ভূমি বিরোধজনিত শান্তিভঙ্গের আশঙ্কা রোধ। কোনো আমলযোগ্য অপরাধ সংক্রান্ত সংগঠন সম্পর্কে 154 ধারায় প্রদত্ত লিখিত এজাহারে স্বাক্ষর কে করবে? সংবাদদাতা, যিনি অপরাধের সংবাদ দিচ্ছেন থানায়। আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি, জেনারেল ডায়েরি করার বিধান ফৌজদারি কার্যবিধির 155 ধারায় আছে জিডির বিষয়ে।
জিডি করলে সেটা আদালতের অনুমতি নিয়ে তদন্ত করতে হয়, আর জিআর মামলা করলে আদালতের অনুমতি ছাড়াই তদন্ত শুরু করে কোর্ট। সিপিসি এর কোন ধারার বিধান অনুযায়ী একজন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত করতে পারেন? আমলযোগ্য মামলার তদন্ত করতে পারে। 156 ধারায় সেই ক্ষমতা দেওয়া আছে পুলিশ কর্মকর্তাকে। ফৌজদারি কার্যবিধি 1898 এর 161 ধারায় গৃহীত সাক্ষ্যে কে স্বাক্ষর করবেন? অর্থাৎ 161 ধারায় সাক্ষীদের যে জবানবন্দি না হয় সেখানে সাক্ষীদের কোনো স্বাক্ষর দরকার হয় না। সাক্ষ্য রেকর্ডকারী তদন্ত কর্মকর্তা বা আইও ইনভেস্টিগেটিং অফিসারের স্বাক্ষর শুধু প্রয়োজন হয়। 164 ধারায় আসামির জুডিশিয়াল কনফেশন বা দোষ স্বীকারোক্তি হলো ম্যাজিস্ট্রেটের নিকট দোষ স্বীকারোক্তি। শুধুমাত্র ম্যাজিস্ট্রেটের নিকটই কিন্তু দোষ স্বীকার করা যায়, অন্য কারো কাছে করা যায় না। It is not necessary that the magistrate receiving and recording a confession or a statement should be a magistrate having judiciary in the case. এখানে প্রথমে নট আছে দেখবেন, অর্থাৎ প্রয়োজন নাই। অত্র বিধানটি ফৌজদারি কার্যবিধির কোথায় আছে? 164 ধারার ব্যাখ্যায় আছে। 164 ধারার ব্যাখ্যায় ইংরেজিতে দেখবেন যে প্রোভাইডেড দ্যাট মানে কিন্তু এখানে ব্যাখ্যার কথা বলা হচ্ছে। এখানে এক্সপ্লেনেশনের মধ্যে বলা হচ্ছে যে কোনো দোষ স্বীকারোক্তি রেকর্ড করার জন্যে যে মামলায় রেকর্ড করা হচ্ছে ওই মামলাটি বিচারের জন্য যোগ্যতা বা এখতিয়ার যদি ম্যাজিস্ট্রেটের নাও থাকে তবুও তিনি সেটা রেকর্ড করতে পারবেন। যেমন মার্ডার কেস, নারী শিশু মামলায় এই মামলাগুলোর ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার হয় না, দায়রা জজে চলে যায় এবং ট্রাইব্যুনালে চলে যায়। এই ধরনের মামলারও কিন্তু বিচার যদিও করতে না পারেন ম্যাজিস্ট্রেট, তবুও তিনি কনফেশন রেকর্ড করতে পারবেন, সেটাই বলা হচ্ছে। তদন্তকালে ম্যাজিস্ট্রেট কোনো আসামিকে পুলিশ হেফাজতে অর্থাৎ রিমান্ড, পুলিশ হেফাজত মানে রিমান্ড রাখার জন্য তদন্তকারী কর্মকর্তাকে ক্ষমতা প্রদান করতে পারেন। অনধিক 15 দিন রিমান্ড দিতে পারে একজন ব্যক্তির, তার বেশি ম্যাক্সিমাম 15 দিন, তার বেশি দেওয়া যায় না। যদি পুলিশ তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া না গেলে যেটা দাখিল করবে সেটা হচ্ছে ফাইনাল রিপোর্ট। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী 120 দিনের মধ্যে কিন্তু মামলার তদন্ত রিপোর্ট সম্পন্ন করতে হবে। এই বিধানটি নির্দেশনামূলক। 12 একই ধরনের প্রশ্ন 14তে আছে। পুলিশ তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে, যদি সত্যতা পাওয়া যায় তাহলে সেটার নাম হবে সিএস বা চার্জশিট বা অভিযোগপত্র। ফৌজদারি কার্যবিধির কত ধারার ক্ষমতা বলে? কোনো ব্যক্তির মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য কবর থেকে লাশ উত্তোলন করা যাবে, রিসিন্টার কর্পেস করা যায়। 176 ধারার 2 উপধারায় নালিশি দরখাস্ত প্রাপ্তির পর সিপিসি এর কত ধারায় ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি গ্রহণ করবেন, অর্থাৎ বাদীকে পরীক্ষা করবেন? 200 ধারায় ফাইলিংয়ের সময়। ফৌজদারি কার্যবিধির কত ধারায় আসামির ব্যক্তিগত হাজিরা মওকুফ পূর্বক অ্যাডভোকেট হাজিরার দরখাস্ত করা যায়? 205 ধারায়। ফৌজদারি কার্যবিধির কত ধারায় আসামির বিরুদ্ধে চার্জ গঠন করার বিধান আছে? 242 ধারায়। ফৌজদারি কার্যবিধি এর 249 ধারা অনুসারে কার্যক্রম বন্ধ, বিচার বন্ধ বা স্টপ হলে আসামিকে কি করতে হবে? মুক্তি দিতে হবে, রিলিজ করতে হবে। বন্ধ, যেখানে বন্ধ সেখানে মুক্তি। ফৌজদারি কার্যবিধি এর 248 ধারার মামলা প্রত্যাহার করা হলে আসামি খালাস পাবে। মনে রাখবেন যে মামলা প্রত্যাহার যদি করা হয় 248 ধারায় তাহলে আসামি অবশ্যই খালাস পাবে। চার্জ গঠনের পূর্বে মামলা প্রত্যাহার করা হলে আসামি অব্যাহতি পাবে। তাহলে এখানেও মামলা প্রত্যাহার, কিন্তু 248 ধারায় যদি প্রত্যাহার করা হয় সেক্ষেত্রে খালাস। এখানে 248 ধারা যদি উল্লেখ করা থাকে তাহলে খালাস বলবেন, আর যদি চার্জ গঠনের পূর্বে প্রত্যাহার করার কথা বলে তাহলে অব্যাহতি। আর চার্জ গঠনের ক্ষেত্রে অপরাধ সংক্রান্ত কোন তথ্যটি উল্লেখের প্রয়োজন নেই? শাস্তি। 121 ধারায় যেটা চার্জ গঠনের পূর্বে মামলা প্রত্যাহার, এখানে যদি উল্লেখ থাকে চার্জ গঠনের পরে যদি মামলা প্রত্যাহার করা হয় তাহলে আসামি খালাস পাবে। 248 ধারা উল্লেখ থাকুক আর না থাকুক তখন খালাস লিখব, আর পূর্ব হলে অব্যাহতি। চার্জ গঠনের দায়িত্ব কার? কোর্টের বা বিচারিক আদালতের, ট্রায়াল কোর্টের।
আসামির অব্যাহতির দরখাস্ত অর্থাৎ ডিসচার্জ পিটিশন শুনানির সময় কোন দলিল বিবেচনায় নেওয়া যায় না? আসামি যেগুলো দাখিল করবে অর্থাৎ আসামির দাখিলকৃত দলিলপত্র, রিটেন স্টেটমেন্ট নেওয়া যাবে না। যুক্তিসঙ্গত সময়ের মধ্যে প্রসেস বা তলবানা ফি না দিলে তার ফলাফল কি হবে? অভিযোগ খারিজ হয়ে যাবে, সিআর মামলাটি খারিজ হয়ে যাবে যদি প্রসেস ফি বা তলবানা ফি না দেওয়া হয়। সংক্ষিপ্ত বিচারে সর্বোচ্চ শাস্তি কত হয়? 2 বছর। ম্যাজিস্ট্রেট আদালত কতদিনের মধ্যে মামলা নিষ্পত্তি করবেন? 180 দিন। যদি 6 মাস থাকে তাহলে 6 মাসে উত্তর করা যাবে, আর 6 মাস 180 দিন যদি দুইটা অপশনে থাকে তাহলে 180 দিনই সঠিক হবে, কারণ মূল আইনে 180 দিনের কথা উল্লেখ আছে, 6 মাসের কথা নয়। ফৌজদারি কার্যবিধির 250 ধারায় মিথ্যা অভিযোগের ক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন? 1000 টাকা। অতিরিক্ত আরও 3000 টাকা দেওয়া যায়, কিন্তু যদি শুধু বলে যে কত তাহলে 1000 টাকা, অতিরিক্ত বলে আরও 3000 টাকা। আত্মপক্ষ সমর্থন করতে পারবে আসামি, অর্থাৎ ছাপাই সাক্ষী দিতে পারবে 340 ধারায়। দণ্ডবিধির 324 ধারায় অপরাধ আপোষ করতে পারবে কে? ভিকটিম। ফৌজদারি কার্যবিধির কত ধারায় সময়ের প্রার্থনা বা টাইম পিটিশন করতে হয়? 344। ফৌজদারি কার্যবিধি 345 ধারায় মামলার আপোষ মীমাংসা হলে আসামি খালাস পাবে বা একইটাই হবে, অর্থাৎ এর আগে আমরা দেখলাম 249-এ প্রত্যাহার হলেও খালাস, তারপর আপোষ হয়ে গেল কিন্তু অ্যাকুইটাল বা খালাস। দায়রা আদালতের রায় ও দণ্ডাদেশের অনুলিপি অগ্রবর্তী করতে হবে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর। দায়রা আদালত যে রায়টা দিচ্ছেন, দণ্ড দিচ্ছেন, যেটা দেন না কেন, জেলা ম্যাজিস্ট্রেটের কাছে সেটার একটা আদেশের কপি পাঠাবেন, সেটা জেলা ম্যাজিস্ট্রেট রেকর্ডে কিন্তু রাখবেন, রেকর্ড রুমে সেটা থাকবে। ফৌজদারি কার্যবিধির কত ধারার বিধান মতে দায়রা জজ কর্তৃক প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশ অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট বা ডেথ পানিশমেন্ট কার্যকরণের জন্য হাইকোর্ট বিভাগে পেশ করতে হয় অনুমতি নেওয়ার জন্য? 374 ধারায়। ফৌজদারি কার্যবিধি এর কত ধারায় দোবারা দোষ নীতি অর্থাৎ ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি আছে? 403-এ। ককে গুরুতর জখম করার অপরাধে ক্ষয়ের সাজা হলো, এর কিছুদিন পর ভিকটিম মারা গেল, ফলে ককে হত্যার জন্য ক্ষয়ের পুনর্বিচার করা যাবে। আঘাত করলো, সাজাও হলো, কিন্তু পরে যদি ভিকটিম মারা যায় তারপরে আবার তাকে খুনের জন্য কিন্তু আবার বিচার করা যাবে, অর্থাৎ ডাবল জিওপার্ডি রুল এখানে প্রযোজ্য হবে না। এলসিআর এর অর্থ কি? লোয়ার কোর্ট অর্থাৎ নিম্ন আদালত, রেকর্ড এখানে দেখবেন রেকর্ড হবে অর্থাৎ নথি, নিম্ন আদালতের নথি। কমপ্লেন্ট রেজিস্টার কেস অর্থাৎ সিআর মামলায় আদালতের খালাসের রায় প্রদানের কত দিনের মধ্যে অভিযোগকারী আপিল করতে পারবে? 60 দিন। জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামির জামিন প্রাপ্তির সুবিধা, আইনগত অধিকার। জামিনযোগ্য যেহেতু অপরাধ আইনেই বলা আছে, তাই এটা আইনগত অধিকার। 499(1) ধারা অনুসারে বেল এর অর্থ কি? বেল অর্থ সাম অফ মানি, অর্থাৎ অর্থের পরিমাণকেই বোঝাচ্ছে বেল। জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 497 ধারায় আসামির কোনো অবস্থাটি বিবেচনায় আদালত জামিন দিতে পারেন। শারীরিক অক্ষমতা, যদি মহিলা হয় এবং নাবালক হয়, এই তিনটি ক্ষেত্রে 497 ধারায় বেল কনসিডার করা হয়, নন বেলেবল সেকশনের ক্ষেত্রেও। চার্জ গঠনের সময় দোষ স্বীকার অর্থাৎ গিলটি প্লিড করায় আসামির কারাদণ্ড হলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে শুধুমাত্র দণ্ডের পরিমাণ ও আইনগত প্রশ্নে আপিল চলবে, তাছাড়া সাধারণত আপিল চলবে না। আসামি ককে দায়রা জজ খালাস প্রদান করায় অভিযোগকারী উক্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করে, অতঃপর আপিল চলাকালীন ক মৃত্যুবরণ করে, এক্ষেত্রে আপিলটি অ্যাবেট বা পণ্ড হবে, অর্থাৎ যদি ক মারাই যায় তাহলে আর আপিল করে লাভ কি? অর্থাৎ যার খালাস হয়েছে সে তো একেবারে খালাস হয়ে গেল, মারাই গেল, তাকে আর কি সাজা দেব যে আর আপিল চালানোর দরকার আছে? একজন অভিযোগকারী অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল করতে হবে 60 দিনের মধ্যে। মনে রাখবেন যে খালাস আদেশের বিরুদ্ধে আপিল 60 দিন, অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধেও আপিল 60 দিন, শুধু ধারা ভিন্ন। নালিশ বা কমপ্লেন রেজিস্টার বা সিআর মামলায় একজন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কারাদণ্ডাদেশ দিলে অর্থাৎ কারাদণ্ড দিলে উক্ত
দণ্ডাদেশের বৃদ্ধির জন্য উক্ত দণ্ডাদেশ বৃদ্ধির জন্য অভিযোগকারী কোথায় আপিল করতে পারবে? মহানগর দায়রা জজ আদালতে। মহানগর দায়রা জজ আদালতে ম্যাজিস্ট্রেট আদালতের বিরুদ্ধে আদেশের বিরুদ্ধে কিন্তু আপিল করতে হয়। ম্যাজিস্ট্রেট নারাজি দরখাস্ত প্রত্যাখ্যান করলে প্রতিকার কী হবে? দায়রা জজ আদালতে রিভিশন করতে হবে। ফৌজদারি কার্যবিধি 1898 এর কোন ধারা অনুসারে জব্দকৃত আলামত জিম্মার আবেদন করা যায়? 516A। ফৌজদারি কার্যবিধি এর 523 ধারা অনুসারে জব্দকৃত চোরাই মাল দাবিদার কত মাসের মধ্যে তা দাবি করতে পারে বা দাবি না করলে কত দিনের মধ্যে যদি দাবি না করে তাহলে সেটা সরকারি হেফাজতে চলে যাবে। মনে রাখবেন, আগে ছিল 6 মাস, পরে সংশোধন করে 1 মাস করা হয়েছে। যারা লেটেস্ট বই নাই তার ইংলিশ অংশটা দেখবেন, ইংলিশ অংশ হয়তো 1 মাস আছে, কিন্তু বাংলা পাঠে অনেক সময় 1 মাস নেই, ভিন্ন কিছু আছে। প্রয়োজনে ওয়েবসাইট দেখে নেবেন। 523 ধারায় 1 মাসই সময়, এটা কনফার্ম আমি দেখে বলছি। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সেকশন 561 ক্যাপিটাল এ কোন আদালতকে অন্তর্নিহিত ক্ষমতা বা ইনহেরেন্ট পাওয়ার দিয়েছে? সুপ্রিম কোর্টের শুধুমাত্র হাইকোর্ট বিভাগকে। হাইকোর্ট বিভাগকেই কিন্তু ফৌজদারি ইনহেরেন্ট পাওয়ার দেওয়া হয়েছে। আর সিপিসির 161 ধারা অনুসারে সকল দেওয়ানি আদালতের, অর্থাৎ সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, জেলা জজ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সকল যতগুলো আদালত আছে, দেওয়ানি আদালত এখতিয়ার আছে যাদের, সবাইকেই 161 সিপিসি অনুসারে কি করা আছে? অন্তর্নিহিত ক্ষমতা দেওয়া আছে। কিন্তু ফৌজদারি কার্যবিধিতে শুধুমাত্র হাইকোর্টের। দণ্ডবিধিতে বর্ণিত অপরাধসমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য তা উল্লেখ আছে ফৌজদারি কার্যবিধির 2য় তফসিল 8ম কলামে বলে দেওয়া আছে। অর্থাৎ যে সেকেন্ড স্কেজুয়েলের 8 কলামে আছে। এরপরে দণ্ডবিধির আমরা 60টি প্রশ্ন পড়ব। কোন অধ্যায়ে দণ্ড সম্পর্কিত বিধান আছে পেনাল কোডের? 3য় অধ্যায়ে। দণ্ডবিধি কত সালের কত নম্বর আইন? 1860 সালের, এটা আমরা সবাই জানি, এবং এটি 45 নম্বর আইন। স্পেশাল ল প্রিভেলস ওভার জেনারেল ল। দণ্ডবিধির কত ধারার বিষয়বস্তু? 5 ধারার। অর্থাৎ যেখানে স্পেশাল ল আছে, জেনারেল ল আছে, কনফ্লিকশন হবে, কনফ্লিক্ট তৈরি হবে, সেখানে স্পেশাল লই কিন্তু প্রাধান্য পাবে। মিনস রিয়া বলতে গিলটি মাইন্ড বা গিলটি মাইন্ড, দুষ্টু মন। গুড ফেথ, নাথিং is said to be done or believed in good faith which is done or believed without due care and attention. ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন দুইটাই হবে, মাঝখানে অর থাকলে হবে না, অ্যান্ড থাকতে হবে, মনে রাখবেন। লন্ডনে বসবাসকারী ক একজন বাংলাদেশি নাগরিক, সে কানাডায় একজন ব্যক্তিকে হত্যা করে। বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন কোন আদালত ক এর বিচার করতে পারে? যদি তাকে পাওয়া যায় বাংলাদেশে পাওয়া গেলে তার বিচার করা যাবে। দণ্ডবিধির কোন ধারায় জয়েন্ট লায়াবিলিটি বা যৌথ দায় সম্পর্কিত বিধান আছে? 34 থেকে 38 ধারায়, সবগুলো ধারা 5টি ধারাতে আছে। দণ্ডবিধিতে কত প্রকার দণ্ড বা শাস্তির বিধান আছে? 5 প্রকার। ইন দ্য পানিশমেন্ট অফ ইমপ্রাইজনমেন্ট ফর লাইফ, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড, এটা দ্য ইমপ্রাইজনমেন্ট শ্যাল বি রিগোরিয়াস, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা কী হবে? সশ্রম হবে। এটা বলা আছে পেনাল কোডের ইন দ্য এক্সপ্লেনেশন অফ সেকশন 53, অর্থাৎ 53 ধারার ব্যাখ্যায় বলা আছে এটা। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিশেষ অধিকার সংরক্ষণ করা আছে 55 ক বা এতে। অর্থদণ্ড কত টাকা দেওয়া যাবে তা নির্দিষ্ট করা না থাকলে সেক্ষেত্রে সর্বোচ্চ অর্থদণ্ড কোনো নির্দিষ্ট সীমা নাই, তবে অত্যাধিক হবে না। অর্থদণ্ড কত বছরের মধ্যে আদায় করতে হবে? 6 বছর। আসামি কারাদণ্ড ভোগকালে মারা গেলে তার উপর আরোপিত অর্থদণ্ডের বিষয় কি হবে? অপরাধীর সম্পত্তি থেকে আদায় করা যাবে, অর্থাৎ আসামি মারা গেলেও তার সম্পত্তি থেকে অর্থদণ্ড আদায় করা যাবে। সাধারণ ব্যতিক্রমসমূহ কোন ধারাতে আছে? 76 থেকে 106 এবং 96 থেকে 106 পর্যন্ত আবার প্রাইভেট ডিফেন্স, দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স আলাদাভাবে বলা আছে। কত বছরের শিশু অপরাধ করলে তা অপরাধ হিসেবে গণ্য হয় না? 9 বছরের কম
যদি 9 বছর পূর্ণ হয় অর্থাৎ নবম জন্মদিনে অপরাধ করলেও সেটা অপরাধ হবে, কিন্তু নবম জন্মদিনের একদিন আগে অপরাধ করলে সেটা অপরাধ হবে না। আত্মরক্ষার জন্য অর্থাৎ দেহ রক্ষার জন্য 6টি ক্ষেত্রে অন্যকে আক্রমণকারীকে কি করা যাবে, হত্যাও করা যাবে, খুনও করে দেওয়া যাবে, সেটা খুন হিসেবে গণ্য হবে না। আর সম্পত্তি রক্ষার ক্ষেত্রে 4টি ক্ষেত্রে, মোট 10টি ক্ষেত্রে। শুধু আত্মরক্ষা বললে 6টি, দেহ রক্ষার ক্ষেত্রে, আত্মরক্ষার ক্ষেত্রে একই কথা। আর সম্পত্তি রক্ষা বললে 6টি। যে সকল ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার নেই, এটা আছে 99 ধারায়। সংহত অপরাধ, দুষ্কর্মের সহযোগিতা অর্থাৎ অ্যাবেটমেন্ট, অপরাধমূলক ষড়যন্ত্র, ক্রিমিনাল কনস্পাইরেসি, অপরাধের উদ্যোগ 511 ধারায় যেটা বলা আছে। অ্যাটেম্পট টু অ্যানি অফেন্স, কোনটি জনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ, দাঙ্গা। অ্যান অ্যাসেম্বলি অর আনলফুল অ্যাসেম্বলি অ্যান্ড রাইটিং এর মধ্যে পার্থক্য সৃষ্টিকারী কোনটি, মানে আনলফুল অ্যাসেম্বলি এবং রাইটিং এর মধ্যে পার্থক্য সৃষ্টিকারী উপাদান হচ্ছে ফোর্স অর ভায়োলেন্স, হয় ফোর্স থাকবে না হলে ভায়োলেন্স থাকবে, যে কোনো একটি থাকলেও হবে, উভয়টি থাকলেও হবে। এভরি মেম্বার অফ আনলফুল অ্যাসেম্বলি guilty of offense committed in prosecution of common object, কমন অবজেক্ট বা সাধারণ উদ্দেশ্য থাকে কোথায়, সেকশন 141 149। প্রকাশ্য স্থানে ঝগড়া করে গণশান্তি ভঙ্গ করলে কোন অপরাধ হবে, মারামারি হবে। মারামারিতে কিন্তু হাতাহাতি হয় না, এটা কিন্তু মুখে মুখে শুধু তর্কা হয়, ঝগড়া হয়, মানুষের চিল্লাচিল্লি শুনে বিরক্ত হয়, এটাই। যদি হাতাহাতি হয়ে যায় সেটার মারামারি থাকে না, হার্ট হয়ে যায়। 323, 24, 25, 26 এই ধারাগুলোতে চলে যেতে পারে। কোনো বিচারিক কার্যধারায় ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য প্রদানের সর্বোচ্চ শাস্তি কিন্তু 7 বছর কারাদণ্ড, তদুপরি অর্থদণ্ড হবে, অর্থাৎ প্লাস ফাইন। এমন একটি রোগে ভুগছে, এক আঘাতেই তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, এই কথা এর এই রোগের বিষয়ে না জেনে, অর্থাৎ জানে না ঠিক আছে, কে দৈহিক জখম করিবার অভিপ্রায়ে এমন আঘাত করে যা একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটতে পারে। এখানে দেখেন যে রোগের কথা বলে কনফিউজড করলো, রোগের কথা জানে না এটা বলে কনফিউজড করলো, পরের লাইনে এসে বলছে সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটতে পারে। তো সুস্থ ব্যক্তি যদি মারা যায়, আঘাতটা তাহলে অবশ্যই মারাত্মক, তাই এটা কি হয়ে যাবে, খুন বা মার্ডার হবে। এখন রোগ আর রোগের বিষয় না জেনে এখানে কিন্তু প্রথম দিকে কনফিউজড করে দেওয়া হয়েছে যেন আপনারা উত্তর করেন কালপেবল হোমিসাইড বা নিন্দনীয় নরহত্যা। কিন্তু এখানে যেহেতু বলা আছে সুস্থ ব্যক্তিও মৃত্যু ঘটতে পারে, সেহেতু মারাত্মক আঘাতই করেছে, তাই সেটা খুন বা মার্ডার হয়ে যাবে। এক্স ওয়াই এর চলার পথে গর্ত করে মৃত্যুর ফাঁদ পেতে রাখায় ওয়াই ওই ফাঁদে পড়ে আহত হয়ে মারা যায়। এক্স এর অপরাধ হবে দণ্ডনীয় নরহত্যা। এটা 299 ধারার ইলাস্ট্রেশন বা উদাহরণের মধ্যে হুবহু আছে, তাই আমরা কিছু না বুঝে এই ধরনের প্রশ্ন দেখলে দণ্ডনীয় নরহত্যা দিয়ে দেব। এই প্রশ্নে আমি আপনাদেরকে ব্যাখ্যা দিতে পারছি না, মানে এই ভিডিওতে, তাহলে ভিডিও বড় হয়ে যাবে। আমার যারা স্টুডেন্ট ছিলেন তাদেরকে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তারা বুঝেছেন। মাতৃগর্ভস্থ কোনো শিশুর মৃত্যু ঘটানো হত্যা নয়, এটি দণ্ডবিধির কত ধারায় আছে, 299 ধারায় আছে। আপনারা মনে করতে পারেন এটা মিসক্যারিয়েজ সংক্রান্ত, অর্থাৎ 312 বা 13 এই ধারাগুলোতে চলে যেতে পারেন। কনফিউজ করার জন্য সে অপশনগুলোতে 313, 14 বা 312 ধারা থাকতে পারে, কিন্তু এটা মনে রাখবেন 299 ধারার মধ্যে এটা বলা আছে। দণ্ডবিধির কোন ধারায় অপরাধের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, 303, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে এই ধরনের একজন অপরাধী যদি আবার কাউকে মেরে ফেলে, মার্ডার করে, তাহলে তাকে অবশ্যই কী দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। এটা সর্বনিম্ন, এটা একমাত্র। দণ্ডবিধি অনুযায়ী কোন অপরাধের একমাত্র শাস্তি অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড, ঠগ বা থাগ, এটা আছে 311-তে এবং ঠগের সংজ্ঞা দেওয়া আছে 310-এ। দণ্ডবিধি অনুসারে কত প্রকারের গুরুতর আঘাত বা জখম বলা যায়, অর্থাৎ কত প্রকারের আঘাতকে গুরুতর আঘাত বলা যায়, 8 প্রকারের আঘাত। অ্যাসল্ট অর ক্রিমিনাল ফোর্স টু ডিটার পাবলিক সার্ভেন্ট ফ্রম
ডিসচার্জ অফ হিজ ডিউটি। অপরাধের শাস্তি কি? 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। ক কোনো মহিলাকে ভীতিগ্রস্ত করার উদ্দেশ্যে তার ঘোমটা খুলে দিল। কি অপরাধ করলো? অপরাধমূলক বল প্রয়োগ, অর্থাৎ ঘোমটা খুলতে কিছুটা তো শক্তি প্রয়োগ করতে হয়েছে, সেটি হচ্ছে ক্রিমিনাল ফোর্স। অবৈধ অপরাধ অর্থাৎ ক্রিমিনাল কনফাইনমেন্ট এর সর্বোচ্চ সাজা বা অর্থদণ্ড হচ্ছে 1000 টাকা। দণ্ডবৃদ্ধির 354 ধারার বিষয়বস্তু শ্লীলতা হানির শাস্তি। 354 ধারার অপরাধের ভুক্তভোগীকে শুধুমাত্র নারী, অর্থাৎ 354 ধারায় শুধুমাত্র নারীর শ্লীলতা হানি হয়, কোনো পুরুষের শ্লীলতা হানি হয় না। সেক্সুয়াল ইন্টারকোর্স বাই এ ম্যান উইথ হিজ ওন ওয়াইফ। নিজ স্ত্রীকে সেক্সুয়াল যদি ইন্টারকোর্স করা হয় তার সাথে, তাহলে ওয়াইফ নট বিং আন্ডার ড্যাশ ইয়ার্স অফ এজ ইজ নট এ রেপ, 13 হবে। দণ্ডবিধির কোন ধারায় ধর্ষণের সংজ্ঞা দেওয়া আছে? 375। ধর্ষণের উপাদান কিন্তু 5টি, 75-এর শেষে 5 আছে, উপাদানও 5টি। জেড এর সম্মতি ছাড়া তার দখল হতে অসাধুভাবে নিয়ে যাইবার উদ্দেশ্যে ঘ জেড এর জমিতে ক একটি গাছ কাটে। এই যে গাছ কাটে, এটা এতটুকু মনে রাখলেই হবে। কিন্তু নিয়ে যেতে ব্যর্থ হয়, যেহেতু ব্যর্থ হয় সেহেতু 511 ধারায় চুরির প্রচেষ্টা বা উদ্যোগের অপরাধ করেছে। তাহলে চুরির প্রচেষ্টা বা চুরির উদ্যোগ যদি ধারা জানতে চাওয়া হয় 511 ধারা। এখানে 378 বা 379 এগুলোতে কোনো কিছু নাই, 511-তে চলে যেতে হবে। জ মিথ্যা কুৎসা রটানোর ভয় দেখিয়ে ঝকে 1 লক্ষ টাকা দিতে বাধ্য করে। কি অপরাধ করেছে? বলপূর্বক গ্রহণ অর্থাৎ এক্সটর্শন, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি চাঁদাবাজি। গ রাজপথে চকে পিস্তল দেখিয়ে চ এর নিকট হতে অর্থ দাবি করায় চ তার নিকট থাকা অর্থ গ এর নিকট সমর্পণ করে। কি করেছে? দর্শতা করেছে। কারণ পিস্তল বের করার কারণে তাৎক্ষণিক ভয় সৃষ্টি হবে, আর তাৎক্ষণিক ভয় মানেই সেটা চুরি হোক বা বলপূর্বক গ্রহণ হোক, সেটা দর্শতায় পরিণত হবে। দণ্ডবিধির কত ধারায় খুনসহ ডাকাতের শাস্তির কথা বলা আছে? মৃত্যুদণ্ড 396 ধারায়। হ্যাবিচুয়ালি ডিলিং উইথ স্টলেন প্রপার্টি, অর্থাৎ অভ্যাসগতভাবে কেউ যদি চুরিকৃত মাল গ্রহণ করে বা কারবার করে বা ব্যবসা করে, তাহলে তার সর্বোচ্চ শাস্তি হবে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। আর এখন কত মোবাইল ফোন, ইলেকট্রনিক গ্যাজেট কি হয়, চোরাইভাবে কেনা বেচা হয়, কিন্তু এটার খুব বাস্তবে আমরা প্রয়োগ দেখি না। এখানে প্রয়োগ হওয়া দরকার, তাহলে আমাদের মোবাইল ফোন আর কেউ চুরি করতে পারবে না, চুরি করে খুব একটা লাভও হবে না। কারণ বাজারটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা চাহিদা থাকবে না, তাহলে চুরিও হওয়া কম হয়ে যাবে। ক এক মৃত ব্যক্তির দানপত্রের এক্সিকিউটর দানপত্রে যেভাবে সম্পত্তি বন্টন করার জন্য আইনের যে নির্দেশ রয়েছে তা অসঙ্গতভাবে ভঙ্গ করে সে উক্ত সম্পত্তি নিজের ব্যবহারের জন্য আত্মসাৎ করে। তাহলে এটা কি হবে? দণ্ডবিধির কোন ধারার অভিযুক্ত হবে? এটা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হবে, যেটা 405-এর সংজ্ঞা, 406, 7, 8 এগুলোতে সাজা আছে। তো এখানে 408-এ হবে, কারণ দানপত্রের এক্সিকিউটিভ অর্থাৎ ম্যানেজারের মতো দায়িত্ব পালন করে তাই। অনিষ্ট বা মিসচিপের সংজ্ঞা দেওয়া আছে পেনাল কোডের 425-এ। একটি বিনিময় পত্রে এই উদ্দেশ্যে তার নিজ নাম স্বাক্ষর করে, তাহলে নিজ নাম স্বাক্ষর এটা কি হবে? ফর্জারি। দেখেন, আমি রিডিং স্কিলটাকে ইমপ্রুভ করার জন্যে আপনাদেরকে কিছুটা প্রশ্নের কিওয়ার্ডগুলো পড়ার জন্য বলছি, যেগুলো দেখাচ্ছে কমন প্রশ্ন, সেগুলো কিওয়ার্ড পড়লে আপনারা বুঝতে পারবেন এটা কি বোঝানো হচ্ছে। মিথ্যা পর অফ অ্যাটর্নি তৈরির সর্বোচ্চ সাজা অর্থদণ্ড সহ 7 বছর সশ্রম কারাদণ্ড। সশ্রম মনে রাখবেন। আনন্যক অভিভাবকের নিকট হতে কত বছরের নাবালক বা নাবালিকাকে অপহরণ করলে তা মনুষ্যহরণ হবে? তাহলে নাবালক ছেলে 14 আর মেয়ে হচ্ছে 16 বছর। ধর্ষণের উপাদান 5টি। ক এর সম্মতি ছাড়া তার দখল হতে অসাধুভাবে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে 5 জন ডাকাত ক এর বাড়িতে থাকা একটি গাছ কাটে। এক্ষেত্রে কি অপরাধ হবে? চুরি হবে, কারণ 5 জন ডাকাত এখানে গাছ কাটছে, গাছ কাটাটা কি হবে? চুরি হবে। এখানে কনফিউজ করা হয়েছে, ডাকাতি অনেকে মনে করতে পারে,
কিন্তু এটা ডাকাতি হবে না। এটা ডাকাত বলেই যে সে চুরি করতে পারবে না তা নয়, ডাকাতরাও কিন্তু চুরি করতে পারবে। প্রতিটি দর্শুতায় রয়েছে চুরি অথবা বলপূর্বক গ্রহণ। চুরি থাকতে পারে, বলপূর্বক গ্রহণও থাকতে পারে। ক অজ্ঞাত মালিকের একটি সোনার আংটি পায়, মালিককে খুঁজে বের করার চেষ্টা না করেই ক তা বিক্রয় করে। কয়ের অপরাধ হবে অসাধুভাবে আত্মসাৎ, যেটা 403 ধারায় সংজ্ঞা দেওয়া আছে। ক 5,000 টাকা খকে 7 দিনের জন্য রাখতে দেয়, খ আকস্মিক প্রয়োজনে তা খরচ করে ফেলে এবং 15 দিন পর তা ক এর নিকট ফেরত দেয়। অর্থাৎ এখানে প্রথমে মনে হচ্ছে বিশ্বাসভঙ্গ হচ্ছে, কিন্তু পরে যেহেতু টাকা ফেরত দিয়েছে তাই আর কোনো অপরাধ হবে না। কারণ কিসের জন্যে অপরাধ হলো ধরে নিলাম, তাহলে মামলা করবে, মামলা করলে আসামি তো বলবে স্যার আমি তো টাকা দিয়ে দিয়েছি, তাহলে কিসের জন্য, তার মামলার আর কজ অফ অ্যাকশন থাকছে না, তাই আর অপরাধ হবে না। দণ্ডবিধির কোন ধারায় প্রতারণা এর সংজ্ঞা দেওয়া হয়েছে? 415 ধারায় অপরাধের সংজ্ঞা আছে। অনেকে ভাবতে 420এই এখানে অপরাধের সংজ্ঞা নাই, প্রতারণার সংজ্ঞা আছে কিন্তু 415তে, কনফিউজড হবেন না। ব্যভিচারের সাজা যে কোনো বর্ণনার অনূর্ধ্ব 5 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। 5 বছর মনে রাখবেন, কিছু কিছু বইয়ে কিন্তু ভুল আছে, 5 বছর না 7 বছর আছে, কিন্তু এখানে 5 বছর হবে। পেনাল কোডে কয়টি ধারার মৃত্যুদণ্ডের বিধান আছে? 10টি ধারায় মৃত্যুদণ্ডের বিধান আছে। মিসকন্ডাক্ট ইন পাবলিক বাই এ ড্রাঙ্কেন পার্সন, অর্থাৎ মাতাল ব্যক্তি যদি কোনো মাতলামি করে পাবলিক প্লেসে, সেই ক্ষেত্রে অনূর্ধ্ব 24 ঘন্টা বিনাশ্রম কারাদণ্ড বা 10 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ড হবে। এটাই পেনাল কোডের সর্বনিম্ন সাজা, যেটা 510 ধারায় আছে। পেনাল কোডের কোন ধারার অপরাধে কোনো নারী অংশগ্রহণ করলেও তার বিরুদ্ধে অভিযোগ করা যায় না? 497 ধারায় ব্যভিচার। কোনো নারী এবং পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয় সেক্ষেত্রে পুরুষটার বিরুদ্ধে মামলা করা যায়, কিন্তু নারীর বিরুদ্ধে মামলা করা যায় না। নিচের কোন ধারাটি 2004 সালে সংশোধন করা হয়? পেনাল কোডের 82 ধারা। প্রশ্ন আসলে এটা অবশ্যই পেনাল কোড কথাটা উল্লেখ থাকবে, মনে রাখবেন। পেনাল কোড 2004 সালে 82 ধারাটি সংশোধন হয়। নিচের কোন অপরাধের সাজা অনূর্ধ্ব 5 বছর কারাদণ্ড? 5 বছর কারাদণ্ড এটা একটা রেয়ার সাজা, তা আমি 5 বছর কারাদণ্ড আর কোন কোন জায়গা আছে সেটা দেখানোর চেষ্টা করছি। মৃত্যুদণ্ডের দণ্ডনীয় অপরাধকৃত ব্যক্তিকে আশ্রয় প্রদান, অবহেলার ফলে মৃত্যু সংগঠন এবং ব্যভিচার সংগঠন করলে 5 বছর কারাদণ্ড হয়। কোন অপরাধটি সম্পত্তি সংক্রান্ত নয়? অ্যাবডাকশন, কিডন্যাপিং, এটা সম্পত্তি সংক্রান্ত নয়, এটা দেহ সংক্রান্ত, মানবদেহ সংক্রান্ত। অর্থাৎ 16 অধ্যায় আছে, 16 অধ্যায়ের বিষয়বস্তু এটা, আর 17 অধ্যায় আছে হচ্ছে সম্পত্তি সংক্রান্ত। পেনাল কোডে কতটি অধ্যায় আছে? 23টি অধ্যায় আছে। এরপরে আমরা সাক্ষ্য আইন 1872 এর 45টি প্রশ্ন পড়ব। 15টি প্রশ্ন আসবে পরীক্ষায়। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 প্রণয়ন করেন জেমস স্টিফেন। ক এর হত্যার জন্য খ অভিযুক্ত কোনটি বিচার্য বিষয় নয়? তাহলে হত্যার মামলা এখানে ক এর বড় ভাই তার স্ত্রীকে তালাক দিয়েছিল, এখানে কোনো কানেকশন নাই হত্যার সাথে তালাক দেওয়ার, এই কারণে এটা বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত থাকবে না, ওটাতে এটা প্রাসঙ্গিকও নয়, বিচার্য বিষয় নয়। একজন সাক্ষীর সাক্ষ্যের ধরন হয় সাধারণত বর্ণনামূলক, সাক্ষী বর্ণনা করে করে সাক্ষ্য দিবে, ন্যারেটিভ স্টাইলে। অনুমান বা প্রিজাম্পশন 3 প্রকার। কয়ভাবে স্বীকৃতি প্রদান করা যাবে? স্বীকৃতি কত প্রকার যদি বলে তাহলে আগে থাকতো মৌখিক এবং লিখিত, 2 ভাবে দেওয়া যেত, এখন কিন্তু 3 ভাবে দেওয়া যাবে, ডিজিটাল রেকর্ড দিয়েও কিন্তু স্বীকৃতি দেওয়া যায়। খুনের পর মাটিতে জমে থাকা রক্ত সাক্ষ্য আইন এর কোন ধারার মতে প্রাসঙ্গিক? 7 ধারায় প্রাসঙ্গিক। এটা কিন্তু একটা আলামত, অর্থাৎ প্রশ্নটা এইভাবে আসতে পারে যে কোনো অপরাধের আলামত সাক্ষ্য আইনের কোন ধারা অনুসারে প্রাসঙ্গিক? আলামত 7 ধারা অনুসারে প্রাসঙ্গিক। ক্ষেত্র বিশেষে কোনো সাক্ষ্য চাক্ষুষ সাক্ষীর চেয়েও অকাট্য হতে পারে। পারপার্শ্বিক সাক্ষ্য অর্থাৎ সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, কারণ চাক্ষুষ সাক্ষী
বা মানুষ মিথ্যা কথা বলতে পারে, কিন্তু পারপার্শ্বিক বা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স কখনো মিথ্যা বলবে না। সাক্ষ্য আইনের কত ধারায় অভিন্ন অভিপ্রায় বা কমন ইন্টেনশন এর কথা বলা আছে? 10 ধারায়, আর পেনাল কোডের 34 ধারায়। পুলিশের নিকট আসামির স্বীকারোক্তি সাক্ষ্য আইনের 27 ধারা মতে কোন ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণ করা হবে অর্থাৎ গ্রহণযোগ্য হবে? স্বীকারোক্তি মতে আলামত যদি উদ্ধার করা হয়, যে কথাটা বলছে সে অনুসারে যদি মিলে যায় কোনো আলামত পাওয়া যায়, সেক্ষেত্রে। প্লে অফ অ্যালিবাই, অন্যত্র অবস্থান বা অনুপস্থিতির ওজোর কত ধারার আলোচনা করা হয়েছে? 11 ধারায়। সাক্ষ্য আইনের 11 ধারায় আছে হচ্ছে অন্যত্র থাকার ওজোর বা অনুপস্থিতির ওজোর বা প্লে অফ অ্যালিবাই। নিচের কোনটি অপ্রাসঙ্গিক? কনফেশন কজড বাই ইন্ডুসমেন্ট, থ্রেট অর প্রমিস, অর্থাৎ ভয়, ভীতি, প্রভাব, অন্যায় প্রভাব এবং কোনো অঙ্গীকার করে যদি দোষ স্বীকার নেওয়া হয়, সেটা প্রাসঙ্গিক হবে না, অপ্রাসঙ্গিক হবে। প্রশ্ন হলো, বিষ প্রয়োগে এর মৃত্যু হয়েছে কিনা? যে বিষ প্রয়োগ করা হয়েছে তার উপসর্গ সংক্রান্ত কার অভিমত প্রাসঙ্গিক? বিশারদের, অর্থাৎ বিশেষজ্ঞ বা এক্সপার্টের। প্রশ্ন হলো, সাব রেজিস্ট্রার কর্তৃক নিবন্ধনকৃত একটি দলিল এ কর্তৃক লিখিত কিনা? এ কর্তৃক লিখিত মর্মে প্রমাণিত অন্য একটি দলিল দাখিল করা হলো। উভয় দলিল একই বা ভিন্ন ভিন্ন ব্যক্তি কর্তৃক লিখিত। উক্ত বিষয়ে কার অভিমত প্রাসঙ্গিক হবে? হস্তলিপি বিশেষজ্ঞের অভিমত, অর্থাৎ হ্যান্ডরাইটিং এক্সপার্টের। মৃত্যুকালীন ঘোষণা বা ডাইং ডিক্লারেশন কত ধারার বিষয়বস্তু? 32 ধারার 1 উপধারার। মৃত্যুকালীন ঘোষণার সময় নিম্নের কোন বিষয় সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হবে না? সম্পত্তি দান। সাক্ষ্য আইনের কোন ধারায় 2-10 নীতির অর্থাৎ ডক্ট্রিন অফ রেস জুডিকাটার প্রতিফলন ঘটেছে? 40 ধারায়। সাক্ষ্য আইনের কোন ধারায় বিশেষজ্ঞ বা বিশারদ এর মতামত বা এক্সপার্ট ওপিনিয়ন সম্পর্কে বলা হয়েছে? 45 ধারায়। নিম্নের কোন বিষয়টি মে প্রিজমের অন্তর্ভুক্ত? সার্টিফাইড কপিস অফ ফরেন জুডিশিয়াল রেকর্ডস, বুকস, ম্যাপস অ্যান্ড চার্টস, টেলিগ্রাফিক মেসেজেস, ডিজিটাল কমিউনিকেশন, ফিজিক্যাল অর ফরেন্সিক এভিডেন্স, ডকুমেন্টস 30 years old, ডিজিটাল রেকর্ডস অফ 5 years old। এগুলো সবগুলোই মে প্রিজমের অংশবিশেষ, যেটা 20 নভেম্বর 2022 সাক্ষ্য আইন সংশোধন করার পরেও কিছু বিষয় যুক্ত হয়েছে, ডিজিটাল রেকর্ডসগুলো আসছে, তো সেগুলো এর মধ্যে আছে, যেগুলো মে প্রিজমের অন্তর্ভুক্ত। An expert report shall be addressed to the court and not to the party on whose behalf he is examined, and he shall owe a duty to help the court। এটা সাক্ষ্য আইনের কোন ধারায় আছে? 45A ধারায়। কত ধারায় কম্প্যারিজন অফ সিগনেচার, রাইটিং অর সিল উইথ আদার্স অ্যাডমিটেড অর প্রুভড সংক্রান্ত বিধান আছে? 73 ধারায়। প্রাইমারি এভিডেন্স বা মূল দালিলিক সাক্ষ্য হচ্ছে দৈনিক পত্রিকা, এটা মূল পত্রিকা। কোনটি সর্বোত্তম সাক্ষ্য? দ্য বেস্ট এভিডেন্স, প্রাথমিক সাক্ষ্য বেস্ট এভিডেন্স। কয়টি ক্ষেত্রে দলিল হিসাবে গৌণ সাক্ষ্য দাখিল করা যাবে? 7টি ক্ষেত্রে, অর্থাৎ অরিজিনালটা না দিয়েও সেকেন্ডারি এভিডেন্স দেওয়া যাবে, মাধ্যমিক বা গৌণ সাক্ষ্য দেওয়া যাবে। দেওয়ানি মোকদ্দমায় চরিত্র অপ্রাসঙ্গিক কত ধারায়? 52 ধারায়। ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তির চরিত্র সম্পর্কে কোনটি প্রাসঙ্গিক? পূর্ববর্তী সচ্চরিত্র। ফ্যাক্টস অ্যাডমিটেড নিড নট বি প্রুভড, অর্থাৎ স্বীকৃত বিষয় প্রমাণের আবশ্যকতা নেই, কত ধারায় আছে? 58 ধারায়। নিচের কোনটি প্রমাণ করার প্রয়োজন নেই? তাহলে প্রমাণ করার প্রয়োজন নেই আমরা দেখলাম ফ্যাক্টস অ্যাডমিটেড বা অ্যাডমিটেড ফ্যাক্টস, জুডিশিয়াল নোটিশ, অ্যাডমিটেড ফ্যাক্টস এবং কনক্লুসিভ প্রুফ, এগুলো প্রমাণ করার দরকার হয় না। 55 ধারায় চরিত্র বলতে বোঝায় খ্যাতি এবং আচরণকে। কোন ধারার শর্তাধীনে ডিজিটাল রেকর্ড গ্রহণযোগ্য? 65B ধারার যে শর্তগুলো আছে সেগুলো পালন করলেই কেবল ডিজিটাল রেকর্ড গ্রহণ করবে আদালত। কোনটি সরকারি দলিল বা পাবলিক ডকুমেন্ট? গ্রেপ্তারি পরোয়ানা বা WA ফর্ম,
আর্জি, রায়, খতিয়ান বা রেকর্ড বা পর্চা, আদালতের নথি, এগুলো হচ্ছে পাবলিক ডকুমেন্ট, এবং বাদবাকি যেগুলো আছে সাধারণত ৭৪ ধারায় যেটা নেই অর্থাৎ ৭৫ ধারায় যেটা আছে সেটা বেসরকারি দলিল বা প্রাইভেট ডকুমেন্ট। সাক্ষ্য আইনের কোন ধারায় ৫ বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড বিষয়ে অনুমান গ্রহণের বিধান আছে? ৯০ ধারায়। ৯০ ধারায় ৩০ বছর পুরাতন দলিল, আর ৯০ ধারায় ৫ বছর পুরাতন ডিজিটাল রেকর্ড। সাক্ষ্য আইন মতে ৩০ বছরের পুরাতন একটি দলিলের সম্পাদন ও বিষয়বস্তুকে আদালত সঠিক মনে করবে যদি দলিলটি সঠিক ব্যক্তির দখল বা হেফাজত হতে আসে, তাহলে অর্থাৎ প্রপার কাস্টডি থেকে আসতে হবে। বিনা টিকিটে ট্রেন ভ্রমণের অভিযোগে ক অভিযুক্ত হয়। ক এর টিকিট ছিল, এই বিষয়টি প্রমাণের দায়িত্ব ক এর, অর্থাৎ ক যে টিকিট কিনেছে, হারিয়ে গেছে, কিনেছে হোক কিনা সেটার প্রমাণ কিন্তু ককেই দিতে হবে, কারণ ক টিকিট কিনেছে কিনা তো অন্য কেউ আর জানে না। তাহলে ক নিজে বা নিজের মাধ্যমে প্রমাণ করতে হবে। টিকিট চেকার বা টিটির কিন্তু এটা দায়িত্ব নয়। একজন ব্যক্তির জীবিত মর্মে যে দাবি করে তাকেই প্রমাণ করতে হবে যদি ওই ব্যক্তির কোনো সংবাদ পাওয়া না যায় ৭ বছর যাবত। The court may presume that evidence which could be said is not proved without, if produced, be unfavorable to the person who withheld it. এটা আছে কিন্তু সেকশন ১১৪ জিতে, এইভাবে আসতে পারে। আরেকটা আছে may presume that judicial and official acts have been regularly performed, এটা আছে ১১৪ ইতে। এটা একটু দেখবেন, ১১৪ ধারার যতগুলো সাবসেকশন আছে বা ক্লজ আছে সেগুলো দেখে নেবেন। মালিকের অনুমতি নিয়ে ক একটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবি করে, এক্ষেত্রে আইনগত বাধাকে কি বলা হবে? এক্সট্রপেল বা স্বকার্যজনিত বাধা। সাক্ষ্য আইন মতে একজন শিশু সাক্ষীর যোগ্যতা নির্ভর করে তার বোধশক্তির ওপর, এটা আছে ১১৮ ধারায়। বোবা সাক্ষী বা ডাম্প উইটনেস ১১৯ ধারার বিষয়বস্তু। প্রকাশ্য আদালতে লিখে বা ইশারায় মাধ্যমে সাক্ষ্য প্রদান করলে তা কিন্তু লিখিত আকারে দিলেও তা মৌখিক বা ওরাল এভিডেন্স হিসেবে গণ্য হবে। এস্টপেলের বৈশিষ্ট্য নয় দ্ব্যর্থবোধক বা অ্যাম্বিগুয়াস বা অস্পষ্ট। অস্পষ্ট হলে সেটা এস্টপেল হবে না, অ্যাম্বিগুয়াস হলে হবে না। অ্যান অ্যাকমপ্লিশ শ্যাল বি এ কম্পিটেন্ট উইটনেস এগেনস্ট অ্যান অ্যাকিউজড পারসন, বিধানটি সাক্ষ্য আইনের ১৩৩ আছে। No particular number of witnesses shall in any case be required for the proof of any act, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক কোনো সাক্ষীর প্রয়োজন নেই, এটা বলা আছে ১৩৪-এ। সাক্ষীকে জেরা বা ক্রস এক্সামিন করার কারণ বা উদ্দেশ্য হলো তর্কিত বিষয় সত্য উদ্ঘাটন করা। জেরা করে তাকে মিথ্যা প্রমাণ করা কিন্তু উদ্দেশ্য না, সত্য উদ্ঘাটন করা উদ্দেশ্য। কারণ মামলার উদ্দেশ্য হচ্ছে সত্য বের করে নিয়ে আসা, তাতে কার সাজা হলো, কে খালাস পেয়ে গেল সেটা বিষয় না, কারণ ন্যায় বিচার নিশ্চিত হবে সত্য উদ্ঘাটনের মাধ্যমেই। সাক্ষ্য আইনের কত ধারায় প্রদত্ত ক্ষমতা বলে একজন বিচারক কোনো সাক্ষীকে প্রশ্ন করতে পারেন? ১৬৫ ধারায়। এরপরে আমরা তামাদি আইনের ৩০টি প্রশ্ন পড়ব। তামাদি আইনের বিধান প্রযোজ্য নয় ফৌজদারি মূল মামলায়, ক্রিমিনাল কেসের ক্ষেত্রে। বিলম্ব মওকুফের আবেদন ৫ ধারায়। বিলম্ব মওকুফ কয়টি ক্ষেত্রে? ৫টি ক্ষেত্রে। বিলম্ব মওকুফের আবেদন মঞ্জুর করা আদালতের জন্য স্বেচ্ছাধীন বা বিবেচনামূলক। ক দখল পুনরুদ্ধারের জন্য ১২ বছর পর একটি মোকদ্দমা দায়ের করে, তাহলে ১২ বছর মেয়াদ পার হয়ে গেছে। বিবাদী পক্ষ তামাদির মেয়াদ নিয়ে প্রশ্ন উত্থাপন করেনি, এক্ষেত্রে আদালত কি সিদ্ধান্ত নেবেন? মোকদ্দমাটি বাধ্যতামূলকভাবে খারিজ করবেন, কারণ এটা করতে বাধ্য, এটা তামাদি আইনের ৩ ধারাতেই বলা আছে যে মেয়াদন্তে মোকদ্দমা খারিজ হয়ে যাবে। লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইনের ৫ ধারার প্রযোজ্য হবে না শুটের ক্ষেত্রে। মূল মোকদ্দমা বা সত্য ঘোষণা, এগুলো যত ধরনের শুট বলুক আর মূল মোকদ্দমা বলুক বা যে কোনো মূল মোকদ্দমার উদাহরণ দিক, যেমন সত্য ঘোষণা বা কোনো প্রবেটের মামলা বা যে কোনো মূল মামলায় বলুক না কেন, চুক্তি প্রবল, সব কিছুই কিন্তু এই মূল শুট বা শুটের ক্ষেত্রে বা মূল মোকদ্দমার ক্ষেত্রে এর উদাহরণ, এবং সেটা কিন্তু প্রযোজ্য হবে না ৫ ধারায়। তামাদি আইনের কোন ধারায় আইনগত অপরাগতর বিধানসমূহ বর্ণনা করা হয়েছে? ৬, ৭, ৮, ৯। সংজ্ঞা দেওয়া হয়েছে ৬ ধারায়, কিন্তু আলোচনা করা হয়েছে এই ৪টি ধারাতেই।
আইনগত অপারগতা কোনটি? 3টি আইনগত অপারগতা বলা হয়েছে 6 ধারায়: নাবালকত্ব বা মাইনর, উন্মাদ বা ইনস্যান, জড়বুদ্ধি বা ইডিয়ট। ক নাবালক থাকাকালে তার মোকদ্দমার করার অধিকার জন্মে। কখন থেকে তামাদির মেয়াদ শুরু হবে তার জন্য? ক নাবালকত্বের অবসান হলে, অর্থাৎ ক যেদিন নাবালক থেকে সাবালক হয়ে যাবে সেই দিন। মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে একজন নাবালক নির্ধারিত সময়ের অতিরিক্ত কতদিন সময় পায়? 3 বছর। এটা 8 ধারায় বলা আছে। 14 ধারা প্রযোজ্য হয় সুদের ক্ষেত্রে মূল মোকদ্দমা সত্য ঘোষণা। দেখেন 5 ধারার উল্টোটা, 5 ধারায় এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হয় না, যেগুলো 14 ক্ষেত্রে প্রযোজ্য হয়। মোকদ্দমা দায়েরের পর আর্জি ফেরত দেওয়া হয়েছে, ইতিমধ্যে মোকদ্দমার মেয়াদ শেষ হয়ে গেলে তখন আপনি কি করবেন? যদি আর্জি ফেরত দেওয়া হয় তাহলে আর্জির সাথে 14 ধারায় বিলম্ব মওকুফের প্রার্থনা করতে হবে। তখন আর 5 ধারায় যাওয়ার দরকার নেই, কারণ 14 ধারায় আর্জি যেহেতু ফেরত দেওয়া হয়েছে, অর্থাৎ ভুল আদালতে আমি দাখিল করেছিলাম, এটা আমাকে দেখালেই ভুল আদালতে দাখিল করার জন্যে যতটুকু সময় বাদ দেওয়া দরকার ততটুকু বাদ দিয়ে আমরা ব্যাখ্যা দিয়ে দিলেই হয়ে যাবে। তামাদি আইনের কোন ধারায় তঞ্চকতা বা প্রতারণা বা ছলনার সংজ্ঞা দেওয়া হয়েছে? চিটিং বা ফ্রডের সংজ্ঞা দেওয়া হয়েছে 18 ধারায়। অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল কি হবে? চুক্তিভঙ্গের প্রতি মুহূর্তেই নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। ক্ষমতাপ্রাপ্তের প্রতিনিধি কারা? আইনসম্মত অভিভাবক, কমিটি বা ম্যানেজার। কমিটি বা ম্যানেজার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি। কোনো জলপথে বর্তসত্ত্ব বা সুখাধিকার বা ইজমেন্ট অর্জনের ক্ষেত্রে কোনটি সঠিক হবে? নিরবচ্ছিন্নভাবে, শান্তিপূর্ণভাবে ও অধিকার হিসাবে 20 বছর ব্যবহার। তাহলে এখানে 4টি বিষয় আছে। একটা নিরবচ্ছিন্ন মানে একটানা, শান্তিপূর্ণ মানে কোনো গ্যাঞ্জাম না করে, এবং প্রকাশ্যে শব্দটা যুক্ত করে নেন, প্রকাশ্যে, অধিকার হিসাবে 20 বছর ব্যবহার করতে হবে। তাহলেই কোনো ব্যক্তিগত সম্পত্তি সুখাধিকার বা ইজমেন্টে পরিণত হবে। আর সরকারের ক্ষেত্রে সেটা হবে 60 বছরের মধ্যে। এক্সক্লুশন ইন ফেভার অফ রিভাইজনার অফ সার্ভিয়েন্ট টেনিমেন্ট, এটা আছে 27 ধারায়। কোনটি সুখাধিকারকে ব্যাহত করে? এই 27 ধারায় যেটা জীবন সত্য আছে সেটাই। তামাদির মেয়াদ তফসিল উল্লেখ না থাকলে মোকদ্দমা দায়েরের মেয়াদ হবে 6 বছর। এটা 120 অনুচ্ছেদে আছে। দেনমোহরের মোকদ্দমা তামাদির মেয়াদ 3 বছর, সেটা বিলম্বিত হোক বা তাৎক্ষণিক হোক। স্থাবর সম্পত্তি দখল উদ্ধারে তামাদির মেয়াদ, অর্থাৎ এখানে 9 ধারার কথা বলা হচ্ছে, দখল উদ্ধার, তাই 9 ধারা এসআর অ্যাক্টের 3 অনুচ্ছেদে আছে 6 মাস। দেওয়ানি আদালতের ডিক্রি জারির ক্ষেত্রে তামাদির মেয়াদ 3 বছর। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 9 ধারার মোকদ্দমা দায়েরের মেয়াদ 6 মাস, একটু আগে বলে দিলাম 3 অনুচ্ছেদে। খালাস আদেশের বিরুদ্ধে তামাদি আইনের তামাদির মেয়াদ 6 মাস। ফৌজদারি আপিল সংক্রান্ত তামাদির মেয়াদগুলো আছে কোন কোন অনুচ্ছেদে? 150, 154, 155 এবং 157, এবং এই 4টি ছাড়া আর 4টিতে আছে সিভিল অ্যাপিল। হাইকোর্ট বিভাগ কর্তৃক মূল বা আদি এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায় রিভিউ এর জন্য দরখাস্ত দাখিলের সময় হচ্ছে 20 দিন। তামাদি আইন সংশোধন হয় কত নং আইন দ্বারা? 2004 সালে 28 নং আইন। আর সুনির্দিষ্ট প্রতিকার আইন কিন্তু 27 নং আইন দ্বারা। ফৌজদারি মামলার শুরুর ক্ষেত্রে তামাদি প্রযোজ্য নয়। তাহলে মামলা শুরুর ক্ষেত্রে তামাদি, মূল মামলার ক্ষেত্রে তামাদি নাই, কিন্তু আপিলের ক্ষেত্রে তামাদি আছে। তাই এটা ব্যতিক্রম হচ্ছে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। 150 অনুচ্ছেদে বলা আছে 7 দিনের মধ্যে, মৃত্যুদণ্ডের 7 দিনের মধ্যে আপিল করা যাবে। তার মানে মূল মামলায় ফৌজদারি ক্ষেত্রে প্রযোজ্য না হলে আপিলে প্রযোজ্য, তাই এটাই হচ্ছে ব্যতিক্রম। সাবস্টিটিউটিং বলতে বুঝি স্থলাভিষিক্তি বা পক্ষভুক্তি বা কায়েম মোকাম। আদালতের ভাষায় প্র্যাকটিক্যাল নলেজ যাদের আছে তারা কায়েম মোকাম কি বোঝেন সেটাকে কিন্তু পক্ষভুক্ত বলতে বোঝায়। 90 দিনের মধ্যে করতে হয়, বাদী হোক বিবাদী হোক, যদি মারা যায় তাদের প্রতিনিধিদের। এবার সর্বশেষ 15টি প্রশ্ন বার কাউন্সিল অর্ডার, রুলস এবং ক্যাননস থেকে। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 কত তারিখ থেকে কার্যকর করা হয়েছে? 1972 সালে কিন্তু এটা পাস হয়,
কিন্তু 26 মার্চ 1971 অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা দিবস যেই দিন থেকে বাংলাদেশের জন্ম হয়েছে সেই দিন থেকে কার্যকর দেখানো হয়েছে, অর্থাৎ রেস্ট্রোস্পেকটিভ ইফেক্ট আছে এই আইনের, পূর্ব থেকে কার্যকর দেখানোর বিষয়টি। এই আইনের ভিত্তি কি? বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র, যেটা মুক্তিযুদ্ধের সময় ঘোষণা করা হয়, সেটার উপর ভিত্তি করে এটা তৈরি করা হয়েছে। এই আইনে অ্যাডভোকেট এর সংজ্ঞা দেওয়া হয়েছে কোন আর্টিকেলে? আর্টিকেল 2 ক্লজ এতে। অ্যাকর্ডিং টু আর্টিকেল 2 ক্লজ এইচ, এটাতে রোল বলতে কি বোঝানো হয়েছে? দ্য রোল অফ অ্যাডভোকেটস, অ্যাডভোকেটসদের রোল, অর্থাৎ আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের রোল। তাই এটাকে বলা হচ্ছে এনরোলমেন্ট, তালিকাভুক্ত এই রোল। চেয়ারম্যান কর্তৃক বার কাউন্সিল নির্বাচনী তফসিল প্রকাশ করতে হবে। চেয়ারম্যান কর্তৃক বার কাউন্সিল নির্বাচনী তফসিল প্রকাশ করতে হবে অনুষ্ঠিতব্য নির্বাচনের বা আসন্ন নির্বাচনের কমপক্ষে 45 দিন পূর্বে চেয়ারম্যান কর্তৃক। বাংলাদেশ বার কাউন্সিলের সচিব কে হতে পারে? সরকার কর্তৃক নিযুক্ত হবে এবং তিনি জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ এর মধ্যে থেকে যে কোনো একজন হবেন। কত নং অনুচ্ছেদে অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে? 27 নং অনুচ্ছেদে। অ্যাডভোকেট হওয়ার অযোগ্যতাও কিন্তু 27 নংয়ে বলা আছে। 27-এর 1-2 যোগ্যতা এবং 3-এ আছে অযোগ্যতা বা ডিসকোয়ালিফিকেশন। আইনজীবীর অসদাচরণের শাস্তি 3টি: তিরস্কার বা রিপ্রাইমেন্ডেড, সাময়িক বরখাস্ত সাসপেন্ডেড বা অপসারণ বা রিমুভড। বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্য কতজন? ট্রাইব্যুনালের সদস্য 3 জন। আইনজীবীর বিরুদ্ধে বার কাউন্সিলে অভিযোগ দায়েরের ফি 1000 টাকা এবং অভিযোগ মিথ্যা প্রমাণ হলে 500 টাকা জরিমানা বা ক্ষতিপূরণ। বার কাউন্সিল ট্রাইব্যুনালের রায়ে সাজাপ্রাপ্ত আইনজীবী কত দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন? 90 দিন। অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তি না হয়ে আইন ব্যবস্থা করলে 41 নং অনুচ্ছেদ মতে শাস্তি কী হবে? 6 মাসের শাস্তি। আমরা তাদেরকে সাধারণ ভাষায় বলি টাউট, অর্থাৎ টাউটের শাস্তি 41 অনুচ্ছেদে 6 মাসের কথা বলা হয়েছে। একটি সম্পত্তির নিলাম বিক্রয়ের কার্যক্রমে কোনো পক্ষের প্রতিনিধিত্বকারী ব্যক্তি বা আইনজীবী কী করবেন? সম্পত্তিটি বা তার কোনো অংশ কোনোভাবেই নিজ নামে বা অন্য কারো নামে ক্রয় করতে পারবেন না। কয়েকজন অ্যাডভোকেট একটি মামলার বাদী খ এর পক্ষে নিযুক্ত হন। ওই মামলার বিবাদী গ অ্যাডভোকেট সাহেবের শ্যালক। অ্যাডভোকেট সাহেব বিষয়টি খ এর নিকট প্রকাশ না করে খ এর মামলা গ্রহণ করেন। এক্ষেত্রে তিনি ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট এর কত অধ্যায়ের কত নং বিধি লঙ্ঘন করেছেন? এটা অধ্যায় 2-এর 3 বিধি লঙ্ঘন করেছেন। তো ক্যাননসগুলো একটু দেখে নেবেন আপনারা যারা আমার এক্সট্রা নোট নিয়েছেন। এক্সট্রা নোটে কিন্তু খুব সুন্দরভাবে ক্যাননস সম্পর্কে বলা হয়েছে কিছু তথ্য দিয়ে। এটা আমি তৈরি করেছি, মোহাম্মদ শহীদুল ইসলাম পারভেজ। আমি জসকোট রাজশাহীতে প্র্যাকটিস করছি। আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর একটি নম্বরই ব্যবহার করি, একটি মানুষ আমি, একাধিক নম্বর ব্যবহার করি না। তো এই ছিল আপনাদের জন্য 300 MCQ। এই যে টপ 300 MCQ ফর বার MCQ 2022, এটি আপনাদের জন্য বিশেষভাবে তৈরি করেছি। এখান থেকে যে আপনি 5 নম্বরের মতন প্রশ্ন কমন পেয়ে যাবেন তার কোনো গ্যারেন্টি আমি দিচ্ছি না, তবে এখান থেকে আপনার একটা ভালো রিভিশন হয়ে যাবে এই শেষ মুহূর্তের জন্য। এই 300 MCQ খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি নিয়ে আসছি প্রশ্ন উত্তর স্টাইলে। আপনার যেহেতু এরপরে লিখিত পরীক্ষা 22 ডিসেম্বর আছে, লিখিত পরীক্ষার মতো করে একটা স্টাইল করে দিয়েছি, কারণ আপনাকে মনে রাখতে হবে অপশন আপনার থাকবে না, এবং আপনার প্রস্তুতি ভালো থাকলে অপশন ছাড়াই আপনি উত্তর করতে পারবেন। তো এই যে 15 পেজের যে PDF ফাইলটি আপনাদের সামনে আমি পড়ে রিড আউট করলাম, এই ফাইলটি পাওয়ার জন্য আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখেন যে আমি এই ভিডিওর PDFটি পেতে চাই, এবং এই কথাটা আপনি আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন। আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে নক করে বলবেন যে আমি টপ 300 MCQ পেতে চাই, আপনার ভিডিওতে কমেন্ট করেছি, তাহলে আমি আপনাকে সেটা দেওয়ার ব্যবস্থা করব। তো ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে থাকার জন্যে। আমার শহীদুল ল ক্লাসেস
ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দিবেন যেন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আমার ভিডিও পেতে পারেন। এরপরে নিয়মিত লিখিত পরীক্ষার জন্য ভিডিও আসবে এবং খুব শীঘ্রই লিখিত পরীক্ষার যে কোর্স সেটা আমি চালু করব। অ্যাডমিশন ওপেন্স হবে। আশা করি আপনাদের প্রস্তুতি আমার এই 300 প্রশ্নোত্তরের মাধ্যমে কিছুটা হলে বুস্ট আপ হবে। আপনারা এর মাধ্যমে যদি অল্প কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যান তাহলে আমার কষ্ট সার্থক হবে। আপনাদের সবার জন্য শুভকামনা। আপনারা সবাই পাশ করুন এবং লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন, এই আশাবাদ ব্যক্ত রাখি এই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য।